This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard. নমস্কার, টিভি9 বাংলার কথায় বারে কথা এই বিগ ডিবেট শোতে আপনাদের স্বাগত। ভোট যুদ্ধ, টিভি9 বাংলা, কথায় বারে কথা, এটা এমন একটা শো যেখানটায় কোনো রকম ঝগড়াঝাটির ব্যাপার নেই, শুধু এটা জেনে নেওয়া যে মানুষজন কি ভাবছেন আর সেই ভাবনার প্রতিফলন কিভাবে যারা আমাদের এখানে যারা আজকে ডিবেটার রূপে উপস্থিত হয়েছেন তারা কিভাবে দেখছেন সেটাকে। সত্যি কথা বলতে কি, যখন আজকের সাবজেক্ট আমরা ভাবতে বসেছিলাম তখন একটা কথা খুব মনে হচ্ছিল, যেহেতু ভোট সামনে, ভোটের মুখে সাধারণ মানুষ একটা কথা খুব বলেন, জানেন তো, তারা বলেন জনতার কথা হেতা কেহ তো ভাবে না, নেতা করে শুধু কোলাহল। আমরা সেই জায়গার থেকে বেরিয়ে আসলে কোন কোন জিনিসগুলো কোন কোন সময়ে মানুষজনকে প্রভাবিত করে ফেলে সেগুলো একটু দেখতে চেয়েছি। এবং দেখতে গিয়ে হঠাৎ করে দেখলাম আজকেই এমন একটা ঘটনা ঘটলো, এমন একটা সিদ্ধান্ত হাইকোর্ট নিল যেটার পরিপ্রেক্ষিতে অনেক কিছু বলার বা বোঝার এবং সত্যি কথা বলতে কি ধাক্কা দিয়ে যাওয়ার একটা পরিস্থিতির সৃষ্টি হলো। তাই আজকে আমাদের ডিবেট শোর যে মোশন, সেই ডিবেট শোর মোশন হচ্ছে ভোটের মুখে চাকরি বাতিল, দুর্নীতির সখাত সলিল। এবার নর্মাল ডিবেটের মতো এটার পক্ষে বিপক্ষে না, যে পক্ষে বলতে চান সবাই পক্ষে বলতে পারেন, সবাই বিপক্ষে বলতে পারেন, ওপেন টু ফোরাম আর কি। আমি আগে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই আমাদের সঙ্গে যারা রয়েছেন আজকে এই ডিবেট শোতে অংশ নিতে। আমি একদম আমার ডান পাশ থেকে শুরু করছি। কুণাল ঘোষ, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। আমার সঙ্গে রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, আপনারা জানেন প্রখ্যাত চিত্র পরিচালক। ডক্টর শশী পাজা, শশীদি রাজ্যের মন্ত্রী এবং আমাদের খুব পছন্দের লোক, কাছের লোক, সবসময় আমাদের সঙ্গে থাকেন। কুণালদা থাকেন, কমলেশ্বরবাবু আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা ওনাদের পাশে পাই আর কি। আমি এই পাশটায় যদি যাই বাঁদিকে, তাপস রায়, আপনারা জানেন এইবার কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী এবং সেটা বাদ দিয়েও দীর্ঘদিনের বর্ষিয়ান আমাদের রাজনৈতিক লড়াকু একজন মানুষ। অঞ্জনা বসু, অঞ্জনা আলাদা করে পরিচয় করানো কিছু নেই, হ্যাঁ অভিনেত্রী তো বটেন, কিন্তু ওনার যে জিনিসটা আমাদের ভীষণভাবে নাড়িয়ে দিয়ে যায় যে উনি রাজনৈতিকভাবে এত সচেতন এবং গোটা বিষয়গুলোতে নিজের একটা স্পষ্ট বক্তব্য রাখেন, আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, আজকেও সেটা দেখব। এবং দেবদূত ঘোষ, দেবদূত ব্যারাকপুরের সিপিআইএম প্রার্থী এবং একই সঙ্গে অভিনেতাও। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে এই গোটা বিষয়টায় এরা সবাই হয়তো রাজনৈতিক পরিমণ্ডল বা রাজনীতি ঘেঁষা বা রাজনীতি মনস্ক এরকম একটা পরিমণ্ডলের মধ্যে থেকে রয়েছেন। এদের বক্তব্য শুনবো। এবং আরেকজন যাকে এখনো পরিচয় করায়নি, আসলে এই গোটা বিষয়গুলোর ক্ষেত্রে হয়তো তিনি খানিকটা ভুক্তভোগী, প্রিয়াঙ্কা শ। প্রিয়াঙ্কা আদালতের নির্দেশে চাকরি পেয়েছিলেন যখন এই বিভিন্ন র্যাঙ্ক জাম্প বা মাঝখানে নাম ঢুকে যাওয়া এগুলো বাতিল হয়েছিল, তখন প্রিয়াঙ্কা চাকরি পেয়েছিলেন। কিন্তু আজকে আদালতই যখন পুরো প্যানেল বাতিল করে দিল 2016, তখন কিন্তু প্রিয়াঙ্কাকেও চাকরিটা ছাড়তে হবে। এরকম একটা পরিস্থিতিতে এদের মনের মধ্যে কি চলছে সেটাও আমরা প্রিয়াঙ্কার কাছ থেকে শুনবো। আমি আলোচনা শুরু করার আগে একটু আমাদের এই ফরম্যাটটা কি আমি একটু বলি। নর্মালি আমরা দেখি আলোচনা শুরু করলে আমরা বিভিন্ন বিষয়ে বিভিন্ন দিকে চলে যাই। আমরা কিছু 3টে রাউন্ডে যাব। প্রত্যেকটা রাউন্ডে প্রত্যেকজন ডিবেটার তারা 4 মিনিট করে সময় পাবেন। আমরা একটা এই যে আসল বিষয়টা মোশনটা তার অধীনে 3টে বিষয় আমরা সাব বিষয় আর কি বেছে নেব, সেইগুলোর ওপরে বক্তব্য রাখার জন্য। এবং একটা করে রাউন্ডে সবার বক্তব্য রাখা শেষ হয়ে গেলে আমাদের একটা সময় থাকবে যখন আমাদের কিছু প্রশ্ন ন্যাচারালি তাদের বক্তব্য শুনলে আমাদের মনের মধ্যে জাগবে, সেই প্রশ্নগুলো আমরা করব এবং তারাও নিজেরা একটু প্রশ্নোত্তর করে নিতে পারবেন। শুরু করছি আজকের ভোট যুদ্ধ, কথা এবারে কথা। আমাদের
প্রথম রাউন্ড, তার বিষয়টা হচ্ছে চাকরিহারা 22,000। আপনাদের মনে হতে পারে যে 25,753 জন, এদের তো পুরো প্যানেলে ছিলেন, এদের তো সবারই গেছে, তাহলে হঠাৎ 22,000 বলছি কেন? তার কারণ এর মধ্যে 22,000 বাদ দিয়ে বাকিরা কিন্তু আসলে চাকরিতে জয়েনই করেননি, ফলে এদের চাকরি গেছে ঠিক বলা যাবে না। আমরা সেই জন্য 22,000টাকেই ধরছি যারা চাকরি করছিলেন। আমি প্রথমে আমার ডান দিক থেকেই শুরু করছি। কুণালদা, আপনার সময় শুরু। ধন্যবাদ অমৃতাংশু, এখানে উপস্থিত অন্যান্য বক্তারা। এটা ঘটনা যে আজ কলকাতা হাইকোর্টে এরকম একটা রায় হয়েছে। আমরা প্রথমেই বলতে চাই যে কিছু ভুল এবং কিছু অন্যায় হয়েছে, সেটা জাস্টিফাই করা, সেটা সমর্থনে বলার কোনো কারণ ঘটেনি। যে বা যারা করেছেন তাদের বিরুদ্ধে তদন্ত, যা পারে শাস্তি হোক। কিন্তু এখানে একটা ডিমার্কেশন লাইন ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ব্রাত্য বসু যেগুলো ভুল হয়েছে, যেগুলো অন্যায় হয়েছে, সেটা একটা পার্ট, তাদের শাস্তি, তাদের বিরুদ্ধে তদন্ত। আর যাদের কোনো দোষ ছিল না, যারা নির্ভুল, যারা যোগ্য, তাদের চাকরিটা হোক, এই প্রসেসটা চলছিল। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আদালতের এই রায়টা অনভিপ্রেত এবং যোগ্য প্রার্থীদের প্রতি অবিচার। মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন যে এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া হবে এবং মুখ্যমন্ত্রী অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। এসএসসি তাদের অবস্থান জানিয়েছে, আইনজীবীরা তারা খতিয়ে দেখছেন। আমরা কোনো অন্যায়কে সমর্থন করছি না, কেউ বা কারা এই কাজটা করেছেন, কিন্তু সেটাকে অগ্রাধিকার দিতে গিয়ে সেটা একটা দিক, তাদের চরম শাস্তি হোক। এই ছেলে মেয়েদের চাকরি বিক্রি, চাকরি নিয়ে খেলা আমরা সমর্থন করছি না, কিন্তু সেটা করতে গিয়ে একটা বড় পরিমণ্ডলে একটা রাজনীতি করতে গিয়ে যখন যোগ্যদের চাকরিটাও আটকে যাচ্ছে, সেটা কিন্তু ন্যায় বিচার হচ্ছে না। কারা সমালোচনা করছেন? ধরা যাক বামপন্থীরা। ত্রিপুরা রাজ্য, আমাদের থেকে এইটুকু রাজ্য, আমাদের 1.5খানা জেলার সমান, এই ত্রিপুরায় এই শিক্ষক নিয়োগ, এই অনিয়ম, 10,000-এর প্যানেল কোর্টে ক্যান্সেল হয়েছে, বাতিল হয়েছে, খারিজ হয়েছে। তারা চাকরি ফিরে পাননি ত্রিপুরাতে। কোন সরকার ছিল? বামফ্রন্ট সরকার, সিপিএম সরকার। যদি বিজেপির ক্ষেত্রে দেখা যায়, ব্যাপম কেলেঙ্কারি থেকে শুনে পরপর, আমি কখনোই অন্য দলের, অন্য রাজ্যের উদাহরণ দিয়ে আমাদের এখানে যে চাকরি নিয়ে অনিয়ম হয়েছে আমি সেটা জাস্টিফাই কোথাও করছি না। কিন্তু কেউ, কোনো একটা পার্টির কেউ বলে দেবেন পরের সপ্তাহে বিস্ফোরণ হতে চলেছে আর হাইকোর্ট থেকে রায় আসবে যে সব প্যানেল শুদ্ধ বাতিল, কোথাও একটা যোগসূত্র, কোথাও একটা যোগসূত্র। আমরা এর আগে দেখেছি হাইকোর্টের বিচারপতি, তিনি হাইকোর্টে বসে নিজের রাজনৈতিক উইশ লিস্ট দিচ্ছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে গেলেন। এখন বিচার ব্যবস্থার মধ্যে এরকম ওয়েটিং লিস্টে আর কে কে আছে না আছে এই কোশ্চেনগুলো উঠতে পারে, কিন্তু এই কোনোটা দিয়েই অন্যায়টাকে জাস্টিফাই করা যায় না। যে অন্যায়টা হয়েছে, আমি দ্ব্যর্থহীন ভাষায় এই চাকরি নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে, কর্মপ্রার্থীদের সঙ্গে আমি যোগাযোগ বারবার ছিল, ফলে আমি তাদের চোখের জল, তাদের সমস্যা, একটা জট খোলার চেষ্টা হচ্ছিল। আদালত কিন্তু অযোগ্যদের শাস্তি আর যোগ্যদের অধিকার পাইয়ে দেয়া, এই জায়গাটা ডিমার্কেশন লাইনটা না রেখে যোগ্যদের অধিকারটাকেও তারা একটা প্রশ্নচিহ্নের মুখে ফেললেন। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সরকার এবং প্রশাসন হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আইনি লড়াই লড়বে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কুণালদা। কুণালদার বক্তব্যের মধ্যে থেকে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট উঠে এসছে, কিন্তু কেউ বা কারা করেছেন এটা যেরকম সমর্থনযোগ্য নয়, পরিষ্কার করে বলছেন, সেরকম যোগ্যরা তারা অবিচারের শিকার হোক এটাও তারা মানতে পারছেন না। দুটোরই কিন্তু যদি দেখেন তার অদ্ভুত একটা গ্রহণযোগ্যতা আছে, সবার কাছে আছে কিনা সেগুলো দেখব। এবার দেবদূতকে বলবো যদি বক্তব্য রাখেন। আপনার সময় শুরু হচ্ছে এখন। ধন্যবাদ সবাইকে যারা উপস্থিত আছেন। আমি সেরকম দর বক্তা নই,
বিষয়বস্তুটা আপনারা শুনেছেন, অমৃতাংশু বলেছেন আপনাদের সামনে, এবং দুপুরে যখন হাইকোর্টের রায় বেরিয়েছে তারপর রাজ্যের জনগণও আলোড়িত এই বিষয়টা নিয়ে। বিষয় আছে ভোটের মুখে চাকরি বাতিল, দুর্নীতির সখাত সলিল। এটা বিশেষিত করতে গিয়ে আমি কুণালদার কথার গুলোর প্রসঙ্গে পরে আসছি। অমৃতাংশু বলেছেন যে জনতার কথা কেহ তো ভাবে না, নেতা করে শুধু মিছে কোলাহল। নেতা শব্দটাতে আমার আপত্তি আছে। আমি একজন সাধারণ রাজনৈতিক কর্মী এবং আমার মনের মধ্যে যা হচ্ছে আমি সেটা স্পষ্ট করে বলতে চাই। প্রথম কথা হচ্ছে আজকের বিষয়টা এমন গুরুতর, সেই বিষয়টি নিয়ে বর্তমান সরকারের দায় এড়িয়ে যাওয়া যায় না। তার কারণ বর্তমান সরকার চাইলে কিন্তু এই সমস্ত কিছুর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে পারতেন। সরকারি মেশিনারি থাকে, কোর্টের নির্দেশে কিন্তু তদন্ত হচ্ছে এবং একটার পর একটা দুর্নীতির বিষয় এবং এর সাথে সংগঠিত আরও কি কি বিষয় জড়িয়ে পড়ছে সেটা সাধারণ মানুষের সামনে আসছে। কুণালদা বলেছেন কিছু ভুল হয়েছে, তার শাস্তি হওয়া উচিত, কিন্তু মন্ত্রিসভার দায়িত্বপূর্ণ মন্ত্রী এবং মাননীয় মেয়র বলেছেন যে মন্ত্রিসভা নেওয়া সিদ্ধান্ত, কোনো ধরনের সিদ্ধান্ত যেটার জন্য মানুষ অ্যাফেক্টেড হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গে বলেছেন, সে তার দায় কিন্তু পুরোপুরি ক্যাবিনেটের, অর্থাৎ একজন কারণ নয়। তো তাঁরা ভাববেন যে এই বিষয়ের উত্তর তারা কিভাবে দেবেন, কিন্তু দায় এড়ানো যায় না। ত্রিপুরার বিষয়টা বলে নেওয়া খুবই দরকার। সেটা হচ্ছে ত্রিপুরার শিক্ষামন্ত্রী কিন্তু জেলে যাননি। ত্রিপুরায় কিন্তু আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠেনি। যে 10,000 বাতিল হয়েছে যারা শিক্ষা যোগ দিয়েছিলেন তাদের কারণগুলো 3 ধরনের কারণ আছে সেখানে, তার কারণে বাতিল হয়েছে, কিন্তু কোনো আর্থিক তছরূপ বা আর্থিক কেলেঙ্কারি তার সঙ্গে জড়িয়ে নেই। যারা পাশ করেছিলেন তারা কেউ জায়গা পছন্দ নিয়ে সমস্যা ছিল, ক্লাসের কোন ক্লাসে গিয়ে তারা পড়াবেন তার সমস্যা ছিল, এই ধরনের নানা সমস্যা ছিল। এখন সার্বিক বিষয়টা নিয়ে আমি আরেকটু বলতে চাই। সেটা হচ্ছে ত্রিপুরার প্রসঙ্গ যখন উঠলো তখন একটা বিষয় আমার মনে পড়ছে, এখন খুব চলে যে ডবল ইঞ্জিনের সরকার হলেই বোধহয় খুব ভালোভাবে সবটা চলবে। ত্রিপুরাতে ঘোষিতভাবে 2018-র পর সরকারি চাকরিতে যারা যোগ দিয়েছেন তারা কিন্তু পেনশন পাবেন না। আরেকটু দূরে যাই, যদি গুজরাটের দিকে তাকাই তাহলে গুজরাটে বিগত 20 বছরে আপনারা দেখেছেন গুজরাটে এর মধ্যে মাধ্যমিকের মানে 10ম স্ট্যান্ডার্ডের রেজাল্ট বেরিয়েছে, যেখানে 159টি স্কুলের কেউ পাশ করেনি। এটা কেন হয়েছে? সেটা হচ্ছে দীর্ঘ 2 দশক ধরে গুজরাটে স্থায়ী শিক্ষক নিয়োগ হচ্ছে না, যেই বিষয়টা ক্রমশ আমাদের রাজ্যকেও প্রভাবিত করছে। যারা সরকারে আছেন তারা পদ্ধতি বার করবেন, আজকে সমস্ত জিনিসের মধ্যেই জানবেন একটা সিলভার লাইন থাকে, সেটা কিন্তু কোর্টের নির্দেশের মধ্যেও আছে। বাতিল হয়ে যাওয়ার পরেও কোর্ট বলেছে যে সিবিআই এই তদন্ত সঠিকভাবে চালিয়ে 4 সপ্তাহের মধ্যে একটা লিস্ট তৈরি করুক, ওএমআর শিটগুলোকে প্রপারলি জাজ করুক এবং তাতে বেরিয়ে আসবে, জলটা পুরোটা ঘোলা হয়ে গেছে, বাছাই করতে সবটাই বাতিল হয়েছে, কিন্তু তাতে বেরিয়ে আসবে কে কে যোগ্য এবং তাদের পুনর্নিয়োগ হবে। এই ধরনের নির্দেশ কিন্তু ওখানে আছে। তো এত জটিল বিষয়, এত বড় বিষয়, সেই বিষয় সম্পর্কে আমরা সবাই খুবই সহানুভূতিশীল যারা ভুগেছেন, কিন্তু যারা এটা ঘটিয়েছেন তাদের দায়িত্ব তারা এড়িয়ে যেতে পারেন না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ দেবদূত। দেবদূতের কথার থেকে একটা বড় জায়গা উঠে এসছে, যেটা তিনি সরাসরি এই গোটা ব্যাপারটায় তোপ দাগছেন বর্তমান সরকারের দিকে। দেখুন, এতজন মানুষ আমাদের সহনাগরিক তারা চাকরি হারিয়েছেন, এবার এটা তো সত্যি সত্যি জানার বা বোঝার দরকার আছে যে কেন হারালেন এবং এর জন্য কে দায়ী, একজন, একাধিকজন, নাকি সংগঠিতভাবে। এবার এটার পেছনে রাজনৈতিক বক্তব্য বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির থেকে যেরকমভাবেই দেখা হোক, কিন্তু মানুষজন কিন্তু একটা খুব বেসিক জায়গায় চান, যে জায়গাটায় যদি কেউ সত্যি সত্যি যোগ্য হয়ে থাকেন তিনি চাকরি পান। এটাই হচ্ছে আলটিমেটলি আর কি। হ্যাঁ, এর বাইরে কিন্তু মানুষজন খুব বেশি কিছু চান না। এটা নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে যখন আমাদের আলোচনার জায়গা আসবে আমরা ডেফিনেটলি আসবো। আমি কমলেশ্বর দাকে বলবো একটু যদি বক্তব্য রাখেন এবার। আপনার সময় শুরু। ধন্যবাদ অমৃতাংশুদা এবং মঞ্চে উপবিষ্ট যারা রয়েছেন প্রত্যেকেই শ্রদ্ধেয়।
ব্যক্তিগতভাবে আমি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত, কিন্তু কোনো দলের সদস্যপদ নেই বা কোনো প্রার্থী হইনি, সেই জন্যে খুব স্পষ্ট প্রশ্ন করতে পারি বলে আমার মনে হয়। একটু আগে কুণালদা একটা কথা বললেন, সেটা হচ্ছে যে হাইকোর্টের উপর রাজনৈতিক প্রভাব, এটা প্রমাণ করা যাবে কি? এক। দুই, এই যে কে যোগ্য এবং কে অযোগ্য, এটা তো ঠিক হবে ওয়েমার শিট জমা দেওয়ার পর। এবার ধরা যাক ওয়েমার শিট এখনো তো জমা পড়েনি, আমি যতদূর জানি। সেক্ষেত্রে এই যে যোগ্য অযোগ্য একসঙ্গে গুলিয়ে দেওয়াটা, এটার পেছনে কি কমিশনের কোনো দায়িত্ব নেই বা সরকারের কোনো দায়িত্ব নেই? এবার বিষয়টাকে রাজনৈতিক জায়গা থেকে না দেখে একটু মানবিক জায়গা থেকে দেখি। আমাদের যেটা দেবদূত বললেন, ডাবল ইঞ্জিন সরকার, দুই সরকারেরই প্রচুর প্রতিশ্রুতি আছে। তার মধ্যে কেন্দ্রীয় সরকারের এটা প্রতিশ্রুতি ছিল যে 20 কোটি কর্মসংস্থান, যেটা বাস্তবে হিসেব করে দেখা যাচ্ছে যে 70 লক্ষ কর্মসংস্থান আগের থেকে কম হয়েছে, আর প্রায় 10 লক্ষ কর্মসংস্থানের জায়গা রয়েছে কিন্তু মানুষ চাকরি পাননি, ভ্যাকেন্সি বলছি। আর সেখানে এই মুহূর্তে আমাদের রাজ্যে এখনো 1,16,000 কর্মসংস্থানের জায়গা রয়েছে। এই অবস্থায় একটি দুর্নীতি হলো এবং সেই দুর্নীতি নিয়ে আমরা সবাই জানি, এর আগে অনেক জলঘোলা হয়েছে। আমরা এও জানি যে কেউ কেউ 10 থেকে 15 লাখ টাকা ঘুষও দিয়েছেন। এবার যে মানুষটি যোগ্য তার কথা ছেড়ে দিচ্ছি, তার জন্য তো লড়াই হবেই, কিন্তু ধরা যাক যাকে আমরা কোট আনকোট অযোগ্য বলছি, তার পরিবারের চেহারাটা একটু দেখি। তিনি 10 থেকে 15 লাখ টাকা জোগাড় করলেন কি করে? কোথাও জমি জমা বেচে, তারপর সেই টাকাটা ঘুষ হিসেবে দিলেন, তারপর একটা চাকরি পেলেন, অন্যায় পদ্ধতিতে পেলেন কিন্তু পেলেন। তারপরে তার ভিত্তিতে তিনি শুধুমাত্র তার সংসারকে সাজালেন না, ভবিষ্যতের অনেক কিছু স্বপ্ন দেখলেন। আমি দুর্নীতিকে সমর্থন করছি না, কিন্তু আমি বলছি পরিণতিটা কি হবে। এইবার বেশ কিছুদিন চাকরি করার পর, আর 1 মিনিট নেব, চাকরি করার পর তার চাকরিটা চলে গেল, তার ওই ধারের টাকাটাও এখন শোধ করা যাবে না। তিনি যে টাকাটা রোজগার করেছিলেন সেই রোজগারের টাকাটাও কোর্ট ফেরত দিতে বলছে, সুদ সমেত ফেরত দিতে বলছে। এই জায়গাটা থেকে দেখলে যারা অযোগ্য তাদের কথাও বলছি, তারাও কিন্তু একটা বিপর্যয়ের মধ্যে পড়লেন, আর যোগ্যেরা তো বঞ্চিত হলেনই। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অনেক ধন্যবাদ কমলেশ্বর দা। আদালতের নির্দেশে প্রায় 40 লাখ টাকা 4 সপ্তাহের মধ্যে দিতে হবে। সুদ 12%, মানে যাটা মাইনে পেয়েছেন তার সঙ্গে 12% সুদ। কঠিন বিষয় কিন্তু, মানে আমরা যারা চাকরি করি আমরা জানি, যখন তখন আপনাকে বললে 4 সপ্তাহের নোটিশে কত বার করতে পারবেন আপনারা সবাই জানেন, সেখানে 40 লাখ টাকা। আমি একটু অঞ্জনাকে বলবো একটু বক্তব্য রাখার জন্য। আপনার সময় শুরু। শুভ সন্ধ্যা। মঞ্চে উপবিষ্ট সমস্ত বিশিষ্টজনেরা এবং সম্মানীয় ব্যক্তি প্রত্যেককে আমার নমস্কার জানাই। আমাদের আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক অমৃতাংশুদাকে নমস্কার। যারা টেলিভিশনের পর্দায় বসে এই অনুষ্ঠান দেখছেন সেই সমস্ত দর্শককে আমার তরফ থেকে নমস্কার জানাই। আমি নিজেকে সাধারণ মানুষের, একদম আম জনতার প্রতিনিধি বলে বিশ্বাস করি, মানি, এবং সেই জন্য সবসময় আমি সাধারণ মানুষের কথা বলি সাধারণ মানুষ হয়ে। কিন্তু সাধারণ মানুষ হলেও আমার একটা রাজনৈতিক পরিচয় আছে, সেটা আপনারা সবাই জানেন। আমার রাজনীতিতে আসার 2টো কারণ ছিল। এক, আমার ইন্ডাস্ট্রি মানে আমার ফিল্ম ইন্ডাস্ট্রিকে রাজনীতিমুক্ত করব, আর দ্বিতীয়ত মানুষের জন্য কাজ করব বলে। মানুষের জন্য কাজ করা আমি খুব ছোট থেকেই নিজের ক্ষমতা অনুযায়ী ছোট ছোট করে একটু একটু করে করি, কারণ সেটা আমার পারিবারিক শিক্ষা। পরবর্তীকালে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারাও জানে আমি কিভাবে কাজ করি। এখানে দেবদূত আছে, আমার বহু বছরের পুরনো বন্ধু, ও জানে।
ও বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মের সাথে যুক্ত, সেটা আমিও জানি। কিন্তু আমার মনে হয়েছিল যে একটা কোনো রাজনৈতিক দলের ক্ষমতা যদি আমার থাকে বা একটা রাজনৈতিক দলের সাপোর্ট যদি আমার কাছে থাকে, তাহলে আমি সাধারণ মানুষের কাজ, ওই যে বললাম, আমার ক্ষমতা অনুযায়ী আমি ছোট ছোট করে করি, সেটা আরও অনেক বৃহৎ আকারে করতে পারবো। কিন্তু খুবই দুর্ভাগ্যজনকভাবে আমি এমন এক পোড়া রাজ্যে বাস করি, যে রাজ্যের সরকার এবং তাদের মন্ত্রী নেতারা তাদের সাধারণ মানুষের জন্য কাজ করবার ইচ্ছে, দায়িত্ব, দায়বদ্ধতা কিছুই নেই। সেটা আমি যত রাজনীতির অলিন্দে ঢুকেছি তত বেশি করে ফিল করেছি। আর সেটা নেই বলেই প্রায় 3 বছরেরও বেশি সময় ধরে এসএসসি চাকরি প্রার্থীরা ধর্নায়, রাস্তায়। কেন না, তাদের প্রাপ্য চাকরিটা পাওয়ার জন্য। এক্সট্রা কিছু চায়নি, কিন্তু ওটা তাদের প্রাপ্য চাকরি, সেইটাও তাদেরকে দেওয়া হবে না, এবং সেই জন্য তারা এতগুলো দিন ধরে ধর্নায়, রাস্তায়। আর আজকে যে রায় বেরোলো, তাতে কি বেরোলো? 22,000 মানুষের চাকরি চলে গেল। এক তো হচ্ছে এই রায়ের এগেনস্টে নাকি আবার সুপ্রিম কোর্টে যাবে। একটু যদি লজ্জা, সহমর্মিতা কিছু থাকতো, তাহলে অন্তত যারা বসে আছেন তাদের কথা ভেবে আবার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এত দৌড়াদৌড়ি না করে নিজেদের দোষগুলোকে মেনে নিয়ে বোধহয় এটার একটা ব্যবস্থা করলে হয়। আমি জানি না সেই ব্যবস্থা করাটা কতটা সহজ বা কতটা কঠিন, কিন্তু যখন সিস্টেমের মধ্যে রয়েছেন, সরকার যখন রয়েছে, একটা তো প্রোটোকল, একটা তো সিস্টেম কিছু রয়েছে, যার জন্য দুর্নীতি যদি করা যায় তাহলে তার ব্যবস্থাও নিশ্চয়ই করা যায়, সেটা আমি সাধারণ মানুষ হিসেবে বিশ্বাস করি। কাজে তারা যারা রাস্তায় বসে রয়েছে, তাদের এই 3 বছরটা যে আরও কত দিন গিয়ে ঠেকবে সেটা আমরা কেউ জানি না। তাদের জন্য তো কষ্ট হয়, মানে লজ্জা হয়। শুধু কষ্ট হয় না, লজ্জা হয়, এবং আমি জানি আমার মতন বহু সাধারণ মানুষের লজ্জা হয়। আর যে 22,000 মানুষের চাকরি গেল, তারা কি সবাই সাদা খাতা জমা দিয়েছিলেন? তারা কি সবাই শূন্য পেয়েছিলেন? তারা কি সবাই লক্ষ লক্ষ টাকা দিয়েছিলেন চাকরিটা পাওয়ার জন্য? সে বিচার কে করবে? আমার মনে হয় না এই 22,000 মানুষের এত লক্ষ লক্ষ টাকা আছে বলে, বা 22,000 মানুষই এমন মূর্খ বলে যারা শূন্য লিখে খাতা জমা দেবেন। কাজে তার মধ্যে কিন্তু, মানে ওই যে বলে না যে সর্ষের মধ্যে ভূত, সবাই কিন্তু অযোগ্য নয়। মুশকিলটা হলো কিছু যোগ্য মানুষও কিন্তু চাকরি হারালেন। শুধু চাকরি হারালেন না, এই যে এতগুলো টাকা কম্পেনসেশন দিতে হবে, তার জন্য যে আগামী এই 1 মাস কে কোন অবস্থায় থাকবেন আমরা কিন্তু জানি না। এই দায় কিন্তু সরকারের তো বটেই, নিঃসন্দেহে সরকারের, কিন্তু আমাদের সাধারণ মানুষ যারা আমরা খেয়ে পড়ে বাঁচি, যারা আমরা বিভিন্ন স্তরে চাকরি করি, মাইনে পাই, তাদেরও। শিক্ষামন্ত্রী জেলে বটে, কিন্তু শিক্ষামন্ত্রী একা তো এই চুরিটা নিশ্চয়ই করেননি। তার সুপ্রিমোর নিশ্চয়ই পারমিশন ছিল, মত ছিল। আমি অনেক বড় বড় কথা বলছি, হয়তো অনেক বেশি বলে ফেলছি হয়তো প্রথমে এসে দাঁড়িয়েই, কিন্তু আর হাফ মিনিট নেব অমৃতাংশুদা। কিন্তু আসলে ওই যে সাধারণ মানুষের জ্বালা যন্ত্রণা না প্রচুর। তারা কি করে বলবে বলুন? আমি যেহেতু তাদের প্রতিনিধি হয়ে বলতে এসেছি, ফলে একটা প্ল্যাটফর্ম পেয়ে মনে হচ্ছে সবটা বলি। যে শিক্ষামন্ত্রী যে কাজটা করেছেন, তার পেছনে অনেক শয় হাজার হাজার মানুষের সাপোর্ট আছে। তারা কিন্তু মাস মাইনেটা নিয়ে সুন্দর রাত্রিবেলায় বালিশে মাথা দিয়ে ঘুমন। তাদেরও কিন্তু বিচারটা হওয়া প্রয়োজন। ধন্যবাদ। ধন্যবাদ অঞ্জনা। উনি যেগুলো বললেন তার মধ্যে খুব অদ্ভুতভাবে অন্য একটা অ্যাঙ্গেল থেকে ধরেছেন, এবং তার মধ্যে খুব এই বিষয়টা খুব প্রাসঙ্গিক। প্রথম কথা, দায় কার? দায় শুধু সরকারের, নাকি দায় সেই মানুষগুলোরও যারা মনে করেছিলেন একটু অন্যভাবে গিয়ে একটা চাকরি বাগিয়ে নেওয়া যায়? তারাও কিন্তু সাধারণ মানুষ। ফলে শুধু সরকার নয়, সাধারণ মানুষ যারা এরকম মানসিকতার বশবর্তী হয়েছেন, তারা দায় হয়তো এড়াতে পারেন না, কিন্তু আবার একই সঙ্গে তাদের জন্য এই পরিস্থিতিটা, এই রকম ভাবনা চিন্তা করার পরিস্থিতিটা কিভাবে তৈরি হলো, সেটাও বোধহয় একটু ভেবে দেখার দরকার আছে। কথায় আমরা মাঝপথে রয়েছি আমাদের আলোচনার। আমি একবার ডক্টর শশী পাজা, রাজ্যের মন্ত্রী, দিদি যদি একটু বক্তব্য রাখেন। নমস্কার, অমৃতাংশুদাকে ধন্যবাদ এবং সকল আমন্ত্রিত আজকে অতিথিরা যারা বক্তব্য রাখছেন। বিষয়টা তো নিশ্চয়ই তার গাম্ভীর্য রয়েছে, এবং আমাদের দলের পক্ষ থেকে মাননীয় শ্রী কুণাল ঘোষ প্রথমে যে বক্তব্য রেখেছেন সেটাকেই একবারই সমর্থন, এবং সেটাই আমাদের মূল যে কথা। এবং পরপর যখন সকলেই বললেন, আমরা এটুকু তো বলতে পারি, আমি একজন রাজ্যের মন্ত্রী যখন, নিশ্চয়ই আমার মুখ্যমন্ত্রী কিংবা আমার নেতৃত্ব দুর্নীতি করার জন্যে কোনো রকমই আমাদেরকে উপদেশও দেননি, আদেশও দেননি, আর নির্দেশও দেননি।
নিশ্চয়ই সহমর্মিতা থাকছে। এবং দেখুন, যে প্যানেলটা বাতিল হলো, কুণালদাও বললেন যে অবশ্যই আমরা চাইনি যে যারা যোগ্য ছিলেন তারাও সর্বহারা হয়ে যাবেন। আমি অমৃতাংশুদা আপনার মাধ্যমে আপনার দর্শকের কাছে এটা বলতে চাই, ধরুন বিষয়টা আরেক দিক দিয়েও দেখুন। এই রাজ্যের কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নতুন করে স্কুল, নতুন করে কলেজ, নতুন করে ইউনিভার্সিটি, শিক্ষা প্রসার, শিক্ষা সুযোগ যাতে সকলেই পেতে পারেন তার জন্য কম চেষ্টা তিনি করেননি। এবং প্রতিটি আপনি ধর্ম বলুন, জাতি বলুন, ভাষা বলুন, মাইনরিটি এবং মেজরিটি যারা আছেন, বিভিন্ন তপশিলি জাতি, উপজাতি, আপনি দেখুন বিভিন্ন স্কলারশিপ আছে, সবসময় একটা উৎসাহ যে পড়াশোনা করো। এইটাই স্পিরিট কিন্তু এই রাজ্য সরকারের শিক্ষার প্রতি। কন্যাশ্রী মতো একটি স্কলারশিপ আছে, মেয়েরাও পড়ুক, আগে যেন বিবাহ না হয়। এই স্পিরিটটাকে সামনে রেখে আমি যেটা বলা, যখন 23 লক্ষ আবেদনকারীরা হন, যে 23 লক্ষ যারা এসএসসি এই বিভিন্ন পরীক্ষায় বসেছিলেন, আপনি বিষয়টা তাহলে দেখুন যে নৈতিকতা থাকছে কি। কারণ আপনি এখানে সকল অতিথিদের ডেকেছেন যারা বিভিন্নভাবে রাজনৈতিক, তাদের একটা অ্যাফিলিয়েশনই বলুন কিংবা একটা ভালোবাসা থাকতেই পারে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। সেইখানে যখন 23 লক্ষ আপনি দেখেন মানুষ একটা পরীক্ষায় বসছে, প্যানেল অবশ্য 26 হাজার এরকম যে প্যানেলটা বেরিয়েছিল, অর্থাৎ এতজন তো ছিল। এটাই তো ইনইকুয়ালিটি যেটা আমরা সারা ভারতবর্ষে দেখছি। কারণ এটা তো অগ্নিপথ মতো স্কিম, যেটা আলটিমেটলি যারা তার প্রণেতা তাকে বাতিল না করতে হয়। এই জায়গা যেখানে আপনি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনে যদি ডেটা দেখেন, সিএমআই ডেটা যদি দেখেন, যারা গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট, তার মধ্যে বেকারত্ব চরম, যে 45 বছরে সবচেয়ে বেশি রয়েছে এই 2014 পর থেকে। যখন দেখেন এই প্রেক্ষাপটে যে বেকারত্ব কোন পর্যায়ে, এখানে শিক্ষা নিশ্চয়ই, শিক্ষিত হয় কেন মানুষ? শিক্ষিত হয়ে যাতে আগামী দিনে নিশ্চয়ই শিক্ষা জগতের সঙ্গে যুক্ত থাকতে পারে, কিংবা এই শিক্ষার যোগ্যতার সঙ্গে সে একটা জায়গায় গিয়ে চাকরি পেতে পারে। তা চাকরির এই অবস্থাটাও আপনি দেখুন, এটা হয় কেন? ফলে নৈতিকতা একটা প্রশ্ন থেকে যায়। আরেকটি হচ্ছে যে ত্রিপুরার কথাটা উচিত। আপনি ভাবুন, ত্রিপুরাতে যে বামপন্থীরা যে চাকরি দিয়েছিলেন, সেই চাকরি যেটা তারা পাননি, এবং সেইটাকে ইস্যু রেখে আরেকটি পরের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হলো, তবে তারাও কিছু করলেন না। এটাকে আপনি যে রাজনৈতিক কোলাহলের কথা বললেন, এটাকেও রাজনৈতিক মুদ্রা করা যায়, সেটা আমরা দেখলেন। আমাদের একটা গভীর চিন্তা রয়েছে যে বাংলায় যেভাবে একটা টার্গেট, ধরুন তদন্ত হোক, নিশ্চয়ই তদন্ত হোক, তাড়াতাড়ি হোক, নিশ্চয়ই তার শেষটা দেখতে চাই, লাইট অ্যাট দি এন্ড অফ দ্য টানেল, সেটা তাড়াতাড়ি যেন দেখা যায়। তদন্তটা যদি মনে করি একটা প্রক্রিয়া যার মাধ্যমে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল, একটা সরকারকে পানিশ করা যায়, তাহলে তো কিন্তু যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, আবেদনকারীরা রয়েছেন ইত্যাদি, তাদের কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। এবং এই ষড়যন্ত্রটা এতটা গরিব, আমরা প্রত্যেকে যারা বাংলায় বসবাস করি, বেঙ্গলি ইন্টেলিজেন্সিয়াকে অ্যাটাক করা, বাংলার যে মেরুদণ্ড, সেটা হচ্ছে এই শিক্ষার উপরে, সেটাকে যারা অ্যাটাক করছেন, নিশ্চয়ই এই মেরুদণ্ডকে তার উপর প্রহার করার চেষ্টা। আমাদের এটা নিয়েও সাবধান থাকতে হবে। ধন্যবাদ শশীদি। ওনার বক্তব্যের মধ্যে এই জায়গাটা কিন্তু আমরা বললাম না, মানে আজকে আলোচনাটা কারণটাই এটা। দেখুন, সাদা চোখে পরিষ্কার বিষয় যেটা হয়েছে, বা যদি খুব সহজভাবে ব্যাখ্যাটা করি, কেউ কেউ অন্যায় করেছিলেন, তাদের চাকরি গেছে, তাদের সঙ্গে আরও বেশ কিছু লোকজন ছিলেন, এক যাত্রায় পৃথক ফল হয় না, সুতরাং তারা ভুক্তভোগী, এটা একটা দিক। কিছু লোক দুর্নীতি করেছেন, এটা একটা দিক। কিন্তু তার বাইরেও একটা নৈতিকতার জায়গা রয়েছে, যেখানে আমাদের রাজ্যে বা অ্যাজ এ হোল ভারতে এই যে এত কর্মসংস্থানের অভাব, সেরকম জায়গায় এতজন একসঙ্গে চাকরি হারালেন, এটা অন্যরকম কোনো সমস্যা তৈরি করবে না তো? যদিও কোর্ট বলেছে 15 দিনের মধ্যে এই শূন্যস্থানগুলো ফের পূরণ করতে হবে, সুতরাং আবার সমসংখ্যক লোকই হয়তো চাকরি পাবেন। কিন্তু এই কোন জায়গার থেকে গোটা বিষয়টা দেখা উচিত, ন্যায় বিচার না মানবিকতা, সেটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জায়গা আর কি। আমি তাপসদাকে অনুরোধ করব একটু বক্তব্যগুলো রাখার জন্য। আপনার নমস্কার অমৃতাংশু, এবং অবশ্যই আমার সকল
শ্রদ্ধাভাজন বক্তারা, প্রথমেই বলি অমৃতাংশু, তোমার এই ভোট যুদ্ধ এই কথাটার সঙ্গে আমি সহমত নই। ভোটটা যুদ্ধ নয়, যুদ্ধ বানিয়েছিল বামপন্থীরা, তারপরে এই 2011 তৃণমূল আসার পর 2013 থেকে এটা যুদ্ধ হয়েছে। ভোটটা হচ্ছে গণতন্ত্রের উৎসব, সেটাকে যুদ্ধ বললে আমি মেনে নেব না। কথায় কথা বাড়ুক, অন্য কিছু না বাড়লেই হলো। বিষয়টা হলো শিক্ষক হয়েছে গাধা, শিক্ষক হয়েছে গাধা, মোট বইছে মেধা। একটু ওদের স্লোগানটা আমি চেঞ্জ করেছি। বিষয়টা হলো এখানে যারা বললেন তাদের অনেকেই প্রসঙ্গের বাইরে অপ্রাসঙ্গিক বলেছেন। তুমি যারা শিরোনাম দিয়েছ সেই শিরোনামে অনেকেই বলেনি। তোমার শিরোনামটা সম্ভবত সখাত সলিলে দুর্নীতি। আরে দুর্নীতি তো সখাত সলিল আমরা সবাই চাই, বলো নীতি নিয়মের সখাত সলিল হয়েছে বাংলায়। দুর্নীতির সখাত সলিল তো আমরা চাই, নীতি প্রতিষ্ঠিত হোক, নিয়ম প্রতিষ্ঠিত হোক। এখানে ত্রিপুরার কথা বলেছেন কুণাল। একটা সময় ছিল ছোট বয়স থেকে ত্রিপুরা বহুবার গেছি, বোধহয় আমার থেকে বেশিরভাগই কুণাল, বেশি সংখ্যায় কুণাল গেছে। আমি গেছিলাম আরো আগে অনেক। ত্রিপুরা সকালবেলায় কাগজ পড়ে দেখতো পশ্চিম বাংলায় কোন শাসক দল কি করছে, কি বলছে, তারপরে তারা সেটাকে ফলো করত। আমরা এখন ত্রিপুরাকে ফটো করবো কিনা আমরা জানি না। ওই 10,000-এর গল্প। কোনো অন্যায়, কোনো দুর্নীতি আর একটা অন্যায় বা দুর্নীতিকে দিয়ে সেটাকে জাস্টিফাই করা যায় না। অবশ্য কুণাল সেটা করেও নি, কখনো করা যায় না। কেউ কিছু করেছে বলে আরে এখানে মমতা ব্যানার্জির সরকার, তৃণমূল সরকার, এটা হবে কেন? এটা তো হওয়ার ছিল না, এটা হবে কেন? এটা হলো কেন? এত স্ক্যাম। ডক্টর শশী পাঁজা বললেন মুখ্যমন্ত্রী আমাদের বলেননি, ভালো কথা। তাহলে ওয়ান আফটার অ্যানাদার এত স্ক্যাম হলো কেন? নজরদারি ছিল না কেন? নিয়ন্ত্রণ ছিল না কেন? ন্যূনতম অনুশাসন ছিল না কেন? কেন এত স্ক্যাম হবে বাংলায়? এবং সেটাও হচ্ছে এই যে শিক্ষার, তার তো একটা আলাদা জায়গা রয়েছে, বিশ্বে রয়েছে, ভারতে রয়েছে, বাংলার। নিশ্চয়ই আমাদের মানবিক একটা দিক আছে, মন আছে সকলেরই। এই যে 1135 দিন গান্ধী স্ট্যাচু, 599 দিন মাতঙ্গিনী স্ট্যাচু, মানবিকতা কোথায় ছিল সরকারের, মাননীয় মুখ্যমন্ত্রীর? এতগুলো দিন ঝড় জল রোদকে উপেক্ষা করে তারা ধর্ণা দিচ্ছে। 25,753, তুমি বলছো 22,000, ওই যোগদান করেনি, ঠিকই কথা। ব্যাপমের কথা বলছে, আরো অনেক কেলেঙ্কারির কথা বলছে, সেটাও ঠিক নয়, বলা যায় না এই প্রসঙ্গে। বিষয়টা হলো যে বাংলার বুকে যে কেলেঙ্কারি দুর্নীতি হয়েছে, এর পূর্বে কখনো বাংলায় হয়েছে? কোন সরকারের আমলে না, হয়নি। বাম আমলেও হয়নি, 72 থেকে 77 কংগ্রেস আমলেও হয়নি। সেই সময় হয়েছিল কিছু খুচরো খাচরা, কিন্তু এই তৃণমূলের সময় যে দুর্নীতি হলো, দুর্নীতির পাহাড়, যে টাকা এবং গয়নার পাহাড় দেখা গেল গার্লফ্রেন্ডের বাড়িতে, না, এই জিনিস কখনো বাংলা প্রত্যক্ষ করেনি। একটা দুরকম পন্থাই না। এই ব্রেনের অ্যাপ্লিকেশন যদি উন্নয়নের জন্য দিতেন, মানে যারা দিয়েছেন তাদের যদি সেই কাজে লাগানো যেত, 17টা পন্থায় চাকরি চুরি হয়েছে, চাকরি বিক্রি হয়েছে।
তো সুতরাং আমার আর আপাতত কিছু বলার নেই, বলার অনেক কিছুই ছিল, বলার তো শেষ নেই, 4 মিনিটে হয় না। ঠিক আছে, শেষ করলাম। বলবেন, অবশ্যই বলবেন। এই দুটো জিনিস এটা কিন্তু ভাবার মতো বিষয়। এক, মানবিকতার জায়গাটা সরাসরি উনি মুখ্যমন্ত্রীর দিকে তোপ দাগলেন যখন এই ধর্নাতলায় এত লোক এতদিন ধরে ধর্না দিচ্ছেন, তখন কেন কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল না বা কিছু করা হয়নি সেই প্রসঙ্গ টানলেন। আর দুই, বাম আমলের সময় আমরা নর্মালি দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে পুরনো দিকে বা অন্যদিকে আঙুল তোলাটা এটা একটা রেওয়াজ, কিন্তু ওনার বক্তব্য হচ্ছে এরকম পরিস্থিতি বাংলায় অতীতে কখনো হয়নি। অর্থাৎ যাবতীয় আক্রমণটা সেটা কিন্তু এই আমলটাকে কেন্দ্র করেই তাপসদা আক্রমণ শানিয়েছেন। আমরা এই বিষয়গুলো নিয়ে এবার একটু অন্যরকম আলোচনায় ঢুকবো। কথায় এই যাবতীয় যে আলোচনাগুলো হলো না, যে গোটা বিষয়টা এই নিয়োগ কেলেঙ্কারি এবং তার পরিপ্রেক্ষিতে এতজনের চাকরি যাওয়া, এটা তো একটা অন্য আঙ্গিক থেকে আমরা দেখলাম। কিন্তু যাদের ওপর এই জিনিসটা ঘটেছে, আমি একটু ছোট্ট করে তাদের এই মুহূর্তে পরিস্থিতিটা কীরকম। ধরুন, আমার সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা আদালতের নির্দেশ চাকরি পেয়েছিলেন, তিনি যোগ্য ছিলেন, তার নাম প্যানেলে এসেছিল, কিন্তু বিভিন্ন কারণে সেটা পরের দিকে পিছিয়ে গেছিল এবং সিরিয়াল অনুযায়ী পাননি। পরে আদালত যখন মনে করেছে তখন তিনি চাকরিটা পেয়েছেন। কিন্তু এখন যখন পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেল, প্রিয়াঙ্কা কিন্তু আবার চাকরিহারা হলেন। একই সঙ্গে চাকরি পাওয়া এবং চাকরি হারা হওয়া এবং দুটোই আদালতের মাধ্যমে, এটা একটা অদ্ভুত পরিস্থিতি। প্রিয়াঙ্কা, এখানে উপস্থিত সকলকে শুভ সন্ধ্যা। আজকে দেখুন, আমাদের ক্ষেত্রে অবশ্যই একটি বিশেষ দিন। আমি কোর্ট অর্ডারে, প্রথমে আমার কথাটা একটু বলে নিই, আমি সিঙ্গেল বেঞ্চের অর্ডারে চাকরি পেয়েছিলাম এবং তারপর আবার ডিভিশন বেঞ্চ লড়ি, সেখানে মাননীয় বিচারপতি সৌমেন সেনের অর্ডারে আমি আবার চাকরি করছিলাম। তো আজকে যেটা হলো, যে রায় আমরা প্রত্যেকেই দেখলাম, তো সেক্ষেত্রে আমিও আমার চাকরিটা হারালাম। আমার ক্ষেত্রে বলা হয়েছে যে আমাকে টাকাটা ফেরত দিতে হবে না, কিন্তু চাকরিটা আমার আর রইল না। সেক্ষেত্রে এখানে প্রত্যেকেরই কথা শুনলাম, প্রত্যেকেই বিভিন্ন আঙ্গিক থেকে কথা বললেন, কিন্তু আমার কিছু জিনিস যেটা আমি ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা সঞ্চয় করেছি দীর্ঘদিন আন্দোলনের সাথে যুক্ত থাকার ফলে, আমরা যখন রাস্তায় বসে আন্দোলন করছি, যখন পুলিশের লাঠির বাড়ি খাচ্ছি, যখন দিনের পর দিন সেন্ট্রাল লকআপে আমাদেরকে নিয়ে গিয়ে বন্দি করে রাখা হচ্ছে, তখন কিন্তু আমরা যখনই জেল থেকে ছাড়া পেয়েছি, বিশ্বাস করুন, আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল এক্সিকিউটিভের মাথায় বসে থাকা আমলারা এবং আরও বিভিন্ন যারা কর্মীরা আছেন তাদের শরণাপন্ন হয়েছিলাম। কিন্তু আমরা কিন্তু দেখিনি যে আমরা সঠিক বিচার পাচ্ছি। অন্তত আমি সেক্ষেত্রে অত্যন্ত আশাহত হয়ে জুডিশিয়ারির ইন্টারভেনশন চেয়েছিলাম এবং সে কারণে আদালতের দ্বারস্থ হই, বিচার পাই। আজকে বলা হচ্ছে যে এতজনের চাকরি চলে গেল, তো এটা অত্যন্ত খারাপ একটা বিষয়, কারণ অনেকে চাকরি হারা হলো, সেটা যেমন সত্যি, কিন্তু যখন একজন আন্দোলনে যায় তখন কেউ একা আন্দোলন করে না। আন্দোলন মানেই হচ্ছে আমি এবং আমরা। হ্যাঁ, আমি বিচার পাবো, আমার সাথে আমরা সবাই পাবো। আন্দোলন করতে গিয়ে এটা বুঝেছি যে শুধুমাত্র নিজের কথা ভেবে চাকরি পয়সা দিয়ে তো অনেকে কিনে নিল, আমরা সবাই মিলে লড়ে আমাদের চাকরিটা ফেরত আনবো। তো সেক্ষেত্রে সেটা বুঝে আজকে যদি আমি দাঁড়িয়ে বলি যে না, কোর্ট অর্ডারে চাকরি চলে যাওয়াটা, আমার চাকরি চলে যাওয়াটা ঠিক হয়নি, সেটা বোধহয় ওই চাকরি যারা পয়সা দিয়ে কিনে নিয়েছিল তাদের সমান হবে। সেক্ষেত্রে আমি বলবো যে এই যে কোর্ট যে রায় দিয়েছে, প্রত্যেকের ওএমআর শিট রিইভ্যালুয়েট হবে, এটা হোক না। যারা যোগ্য প্রার্থী তাদের সেই সৎসাহসটুকু থাকুক না যে তারা একটা এক্সামিনেশনের মধ্যে দিয়ে যাবে, তাদের যোগ্যতা তারা আবার করবে, তাদের প্রমাণ দেবে যে হ্যাঁ আমরা যোগ্য, তাদের চাকরি তারা আবার ফিরে পাবে। এটা তো কোর্ট বলেনি। মানে কোর্টের জাজমেন্টকে বা কোর্টের অবজারভেশনকে প্রশ্নের সম্মুখীন করব এমন দৃষ্টতা আমার নেই। কারণ এই জায়গাটাতে আমি একটু প্রিয়াঙ্কাকে থামাচ্ছি। প্রিয়াঙ্কা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে হয়তো ইভ্যালুয়েশন নতুন করে হবে এবং তাতে যোগ্যরা চাকরি পাবেন, কিন্তু ইভ্যালুয়েশন হবে যে ওএমআর শিটের ভিত্তিতে তার সবগুলো আছে কিনা, যা আছে সেটা যথাযথ কিনা, এটা নিয়েও কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে। ফলে গোটা বিষয়টা কিভাবে হবে, কবে হবে। শুধু আমি একটা কথা বলতে চাইবো, এসএসসি কে জিজ্ঞেস করা হয়েছিল, আদালত জিজ্ঞেস করেছিলেন যে
ওএমআর শিট যদি সম্পূর্ণভাবে রিইভ্যালুয়েট করতে হয় সেটা কি সম্ভব? এসএসসি এটা বলেছেন, মানে মাননীয় চেয়ারম্যান সাহেব বলেছেন যে হ্যাঁ এটা সম্ভব, যদি আমাদের কিছু সময় দেওয়া হয় তাহলে এটা সম্ভব। তো সেক্ষেত্রে আমার মনে হয়, এবং প্রত্যেকের সামনে যখন ওএমআর শিটগুলো আপলোড হবে, আমার মনে হয় এসএসসি আবার নতুন করে চাইছে যে করাপশন মুক্ত প্রত্যেকে মানে সমাজটা হোক, সেই জায়গাটা তারা। তবে এক্ষেত্রে আরেকটা কথা আমি বলতে চাইবো, আমি আসবো এই জায়গাটায়। আমি এবার একটু ওপেন ফোরামে একটা প্রশ্ন রাখি। মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি চান না কারুর চাকরি যাক, এবং তিনি এই রায়টাকে চ্যালেঞ্জ করছেন। সরাসরি জুডিশিয়ারির দিকে আঙুল তুলেছেন, তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন এই জায়গাটায়, এবং বলেছেন এই প্রতিবাদ করতে গিয়ে যদি জেলে যেতে হয় তার জন্য তিনি রেডি আছেন। এই বিষয়টা কিভাবে দেখছেন শশীদি? যেটা বলা আমরা বলেওছি যে আমরা সমবেদনা রাখি, এবং আমরা এটা আমরা ঠিক মানতে পারছি না যে যারা যোগ্য আছেন তাদেরও সব কিছু হারিয়েছে, এবং সেই স্পিরিট নিয়ে তাহলে আমরা সেটাকে চ্যালেঞ্জ করছি। অনেকগুলো বিষয় এসছে, মানে আমি মূল যে উদ্দেশ্য রাজ্য সরকারের ছিল যে তদন্ত তো নিশ্চয়ই চলছে, যেহেতু সিবিআই সে তদন্ত করছে, কোর্ট অর্ডার, কিন্তু যারা যোগ্য ছিলেন এবং সবটা ঠিক ছিল তারা কেন এর ভিকটিম হলেন, এবং সেটাকে আমরা চ্যালেঞ্জ করতেই পারি। আর যে সুপারনিউমারি পোস্ট তৈরি হয়েছিল সেটা নিয়েও এটাই বলে, স্পিরিটটা এটাই ছিল যে তখনও তিনি বলেছিলেন যে আমি চাই যে তাহলে আমি আরো সুযোগটা বাড়িয়ে দিচ্ছি, তাহলে সকলেই যাতে সুযোগটা পান। এই জায়গাটাতে তো সুপারনিউমারি পোস্ট নিয়ে আদালত অত্যন্ত কড়া আমাদের আর্গুমেন্টটা রাখবো, আমাদের আর্গুমেন্টটা রাখবো যে স্পিরিটটা ছিল সেটা এটাই। আমরা আবার বলে দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নেই, আমি তো বললাম দুর্নীতি আমরা কোনো আপোষই করছি না, এবং আমি একজন মন্ত্রী হিসেবেও বললাম যে আমি তো কোনো দিনই আজ এত বছর যে কোনো ইঙ্গিত পাইনি যে আপনি যান দুর্নীতি করুন। কুণাল দা, এটা কি মানে পুরোটা এড়িয়ে যাওয়া যায় এই প্রশ্নটা যে দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতি করে কিছু লোক চাকরি পেয়েছে? দুটো প্রশ্ন জাস্ট, এটা সবার কাছেই আপনাদের ন্যাচারালি এটা আপনারা অংশ নিতে পারেন। দেখো, আমি খুব স্পষ্টভাবে বলি, কিছু লোক অত্যন্ত খারাপ কাজ করেছেন এবং অনেক আগে সময় থাকতে এটা থামানো উচিত ছিল। এটা নিয়ে কোনো তাদের সমর্থন করা বা তাদের হয়ে যুক্তি দেওয়া এর মধ্যে আমি বা আমরা নেই। একটা কথা শুধু বলি, যেটা তাপস রায় বললেন যে এতদিন যারা ধর্নায় ছিল তার মাঝখানে কিন্তু মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছিলেন, তাদের সঙ্গে কথাও হয়েছিল। যখন এসএলএসটির যারা ছিলেন, এসএলএসটির শারীর শিক্ষা কর্মশিক্ষার যারা ছিলেন, তারা একদিন আমাকে আমন্ত্রণ করে নিয়েও যান তাদের ওখানে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়, অফিসার যান, এবং তাদের কিন্তু পদ তৈরি করে যতজন আন্দোলনকারী ছিলেন, আন্দোলন করছিলেন বা প্যানেল বোধহয় ছিল 1200 কতজন, আর পদ তৈরি হয়েছিল 1500 কতজন, অর্থাৎ সবাই অ্যাবজর্বড। এখানে আমি একটু ইন্টারাপ্ট করতে চাইবো স্যার, আমি শেষ করে নি, তারপর বলবেন একবার। কিন্তু তাদের রেকমেন্ডেশন লেটার পর্যন্ত ইস্যু হয়ে যায় স্কুলে, এবং তাদের কোনো ডিসপিউট ছিল না। কিন্তু তারপরে আবার একটি কেউ বা কারা মামলা করেন, ফলে তাদের নিয়োগটা আটকে যায়। ফলে মুখ্যমন্ত্রী যে হস্তক্ষেপ করেছেন এবং সেখানে যারা আন্দোলন করছেন তাদের যাতে জট খোলে, কিন্তু এটা একটা যখন সেই জটটা খুলতে যাচ্ছে, যখন রেকমেন্ডেশন লেটার চলে যাচ্ছে, তখন আবার একটা কাউন্টার মামলা এসে স্টে হয়ে যাচ্ছে। আপনি আন্দোলনকারী যারা ছিলেন, শারীর শিক্ষা কর্মশিক্ষা বা শেষ দিকে, যখন আমিও একজন দলের কর্মী হিসেবে, সাধারণ লোক হিসেবে, আমি যেহেতু আন্দোলনকারীদের সঙ্গে আমার একটা যোগাযোগ থাকে, বিভিন্ন তারা আসেন, আমি সেটা শিক্ষামন্ত্রীকে বলেছি, বারবার আমরা বৈঠক করে কোনো একটা সলিউশনের চেষ্টা হয়েছে। অভিষেকও একটা বৈঠক করেছিলেন, মুখ্যমন্ত্রী নির্দেশ ছিল। ফলে এই বিষয়টা জট খোলার চেষ্টা হয়নি, এই জায়গাটা ঠিক নয়। কিন্তু দুর্নীতিটা আটকানোর চেষ্টা হয়েছিল কি? আমি তো আবার বলছি, আমি কতবার বলবো যে বা যারা এটা করেছেন, অমৃতাংশ আমি স্পষ্টভাবে বলি, এত বড় সরকার, এত বড় দল, ভুল হয়েছে, অন্যায় হয়েছে। কিছু লোক, যেটা শশীদি বলেছেন, এটা তো কেউ কাউকে শিখিয়ে দেয়নি, কেউ অন্যায় করেছেন। কিন্তু এখানে আমাদের আজকে যারা সমালোচনা করছেন রাজনৈতিকভাবে, যেহেতু এটা ভোট, তাদের দলের সময়ের যা যা ঘটনা ঘটেছে,
তাদের অন্য রাজ্যে যা যা ঘটনা ঘটেছে, ফলে সেগুলো তো তোমাকে যদি তুলনা করতে হয়, তুমি বাংলা সম্পর্কে একটা মূল্যায়নের আগে যদি তুলনা করতে হয়, তাহলে তো তোমাকে সেটা দেখাতে হবে। বাম জমানায় কম্পিউটার ছিল না, সমস্তটা চিরকুট বা কাগজ বা ফাইলে ছিল, এ তো কোনো ডকুমেন্ট তো সেখানে কিছু ছিল না। আচ্ছা, আপনি বলুন যে শারীর শিক্ষা, কর্মশিক্ষা। আমি শারীর শিক্ষা ব্যাপারটা বলতে পারবো না। আমি আমার বিষয়টা, আমি 11-12 এর চাকরি প্রার্থী ছিলাম, শহীদুল্লাহদের গ্রুপটা। হ্যাঁ। তো সেক্ষেত্রে আমি বলবো যে যেহেতু কোর্টের অবজারভেশনে সমস্তটা হচ্ছিল, মানে আমাদেরকেও বারবার বলা হতো যে কোর্ট যা, মানে পুরোটাই কোর্ট মনিটরিং চলছে, তো কোর্ট যা অবজারভেশন দেবে আমরা সেটা ফলো করবো। আমাদেরকেও আপনাদের তরফ থেকে বারবার এটা জানানো হতো। তো সেক্ষেত্রে আপনারা, অর্থাৎ এসএসসি, মানে এসএসসি একটা অটোনমাস বডি, তারা কি কখনো কোনো এফিডেভিট দিয়ে বলেছে কোর্টে যে যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা অযোগ্যদের সেগ্রিগেট করে, এটা কি বলা হয়েছে যে এরা যোগ্য, এদেরকে আমরা চাকরি দিতে ইচ্ছুক? বা এক সেকেন্ড আমি একটু বলে নিই, এটা কি, আমার কমপ্লিট হোক স্যার, এটা কি কখনো বলা হয়েছে যে আজকে ধরুন এই যে আমাদের চাকরিটা চলে গেল, সেখানে কি বলা হয়েছে যে এই যে সিবিআই ইডি যাদের নাম দিয়েছে যে এরাও যোগ্য, এসএসসি কি বলেছে যে বাকি যারা আছে তারা প্রত্যেকে যোগ্য? এসএসসি কি এই দায়িত্বটা নিয়ে বলতে পেরেছে আমরা যারা আছি তারা প্রত্যেকে যোগ্য? যদি এটা বলে থাকতেন, যদি চেয়ারম্যান স্যার বা এসএসসি তার এফিডেভিটে জানাতো, তাহলে কিন্তু আমরা আজকে চাকরিহারা হতাম না। সেই জায়গা কিন্তু কোনোদিন এসএসসি পরিষ্কার করেনি। বারবার এসএসসি বলেছে, এর বাইরে আমরা বলতে পারবো না। স্পষ্টভাবে এসএসসি, আপনি যেটা প্রথম বললেন যে কোনটা, এই সিবিআই ব্যাপারটা এলো কি করে, দেখুন, যখন আন্দোলনকারীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসতে চেয়েছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বসেন, তাকে উদ্যোগ নেন এবং শিক্ষামন্ত্রী সেখানে বিচার পেতে চেয়েছিলাম আমরা, কিন্তু শুধুমাত্র আলোচনায় বসাটা আমাদের উদ্দেশ্য ছিল না, আমরা কিন্তু ফলাফলের অপেক্ষায় ছিলাম। আপনি যদি ঠিক করে নেন মাঝপথে কথা বলবেন, আমি চুপ করে যাচ্ছি, আপনি বাকিটা বলুন। আজকে এমন একটা পরিস্থিতি না, আজকে বোধহয় আমাদেরই বলার বিষয়, মানে পুরো গোটা আমরা চলে যাচ্ছি, আপনারাই শুধু বলুন। আমরা, আপনি প্রশ্ন করেছেন, আমরা ওনার কাছে জবাবটা নিতে চাই না, তাহলে আপনার বলার রাইট থাকতে পারে, তাহলে আমরা চলে যাবো, আপনি বলুন। কথা তো শোনাই হয়নি স্যার, আমরা তো বলতেই পারিনি। আপনাদের যারা মিটিংগুলোতে আসতেন, আমার মনে হয় তাদেরও কারো থাকা উচিত ছিল। স্পেসিফিক্যালি বলা হলো মিটিংয়ে, অভিষেকের মিটিং আপনি ছিলেন না? আমি কোর্টে ছিলাম সেদিন বিচারপতি, মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, যারা সমাধান সূত্রগুলোর জন্য ছিলেন, প্রথমে অভিষেকের সঙ্গে বৈঠক, তারপরে শিক্ষামন্ত্রীর সঙ্গে, শিক্ষা সচিবের সঙ্গে। দেখুন, যে অন্যায়টা হয়েছে সেটা কেউ জাস্টিফাই করছে না, কিন্তু সবাই তারপর চেষ্টা করেছে যাতে জটটা খোলা হয়। কোর্টকে কি বলা হয়েছিল যখন আন্দোলনকারীরা বললেন, আপনি জিজ্ঞাসা করবেন সাহিদুল্লাহদের। আমি সাহিদুল্লাহর সাথে আমার প্রতিনিয়ত কথা হয়, আমি জানি। খুব ভালো, জিজ্ঞাসা করবেন সেটা, তাহলে আমরা জিজ্ঞাসা করবেন। ওই দিন আমি কোর্টে উপস্থিত ছিলাম, জিজ্ঞাসা করবেন। এই কথাটা আমরা একটু অন্য দিকে চলে না, ওনাদের একটা, আন্দোলনকারীদের একটা অনুরোধ ছিল যে কোর্টের কাছ থেকে এই যে এরা যোগ্য, এরা অযোগ্য, যোগ্যদের রেখে চাকরি দেয়া হবে নাকি যোগ্যদের, মানে অযোগ্যদের রেখে চাকরি দেয়া হবে নাকি অযোগ্যদের বাদ দিয়ে চাকরি দেয়া হবে, এইরকম একটা পজিশন এসে যাচ্ছিল। তখন দেখা যায় যে অযোগ্যদের চিহ্নিত করে বাদ দিয়ে যে চাকরির সংখ্যাটা হবে সেটা কিন্তু বর্ধিত চাকরির সংখ্যা হবে না। অর্থাৎ যতজন আন্দোলন, সেক্ষেত্রে কি হবে, অযোগ্য চিহ্নিত হলো এতশো বা এত হাজার, 2000, 3000, তাহলে সে কেটে যাবে বা তিনি কেটে যাবে না, তার বদলে একজন আসবেন, তাহলে কিন্তু বৃহত্তর সংখ্যাটায় গিয়ে পৌঁছচ্ছে না। তখন আন্দোলনকারীরা রিকোয়েস্ট করেছিলেন কোর্টের গাইডেন্স চাওয়া হোক যে অযোগ্যদের রেখে যোগ্যদের চাকরি নাকি কাউকে বাদ না দিয়ে সকলের চাকরি। ওনাদের অনুরোধ মেনে এসএসসি এই আবেদনটা কোনো একজন বিশিষ্ট বিচারপতির এজলাসে করে। উনি কেন এই আবেদন করেছেন এটা সিবিআইতে পাঠিয়ে দেন। যদি সেইখানে সেই রায়তে কোর্টের সামনে অপশন ছিল যে অযোগ্যদের কি, এই যেগুলো এখন হচ্ছে ওএমআরসি ইত্যাদি, সেটা যদি বিচার করা রায় দিতেন, তখন তাগিদটা হয়ে গেল কি যে কোনো একজন জাজের উইশ লিস্টটা কিভাবে বেরিয়ে আসবে। আমরা আসবো, কারণ এটাও একটা খুব গুরুত্বপূর্ণ দিক। আমি তাপসদা, অঞ্জনা এবং দেবদূত রয়েছেন, আমি জাস্ট প্রশ্নটা করে নিই, আপনি সেটার মাধ্যমেই বলো। দুটো জিনিস, এক, এটার এই নির্দেশটাকে চ্যালেঞ্জ, অর্থাৎ কোথাও গিয়ে যারা অযোগ্য রয়ে গেছেন বা যাদের বিরুদ্ধে দুর্নীতি করে চাকরি পাওয়ার অভিযোগ আছে তাদেরও
চাকরিটা থাকুক, এইরকম একটা সওয়াল। এবং অ্যাট দ্য সেম টাইম এই পুরো মানে বিচার ব্যবস্থার যাবতীয় যে সিদ্ধান্ত সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এই বক্তব্য আমরা আজকে পেয়েছি। মুখ্যমন্ত্রী বলেছেন এবং তার জন্য তিনি বলেছেন যে জন্য যদি জেলে যেতে হয় তিনি যাবেন। কিভাবে দেখছেন? আমি জানি না মুখ্যমন্ত্রী জেলে যাওয়ার কথা কেন বলছেন, এক। দুই হচ্ছে যে প্রতিটি বিষয় কোর্টকে ইন্টারভিন করতে হচ্ছে কেন, মানুষ কোর্টে যাচ্ছে কেন? এই সরকারের সেই ট্রান্সপারেন্সি তার মানে ছিল না, নেই কেন? এই সরকারের কাছ থেকে তো এটা আশা করেনি মানুষ, বাংলার মানুষ এবং সর্বসাধারণ মানুষ, জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে। তাহলে ট্রান্সপারেন্সি ছিল না, মনিটরিং ছিল না। আর একটা কথা হলো যে ল অফ দ্য ল্যান্ড, বিচারক এখানে আমরা যারা রয়েছি তারা থাকলে কি করতাম? সুপ্রিম কোর্টে তো যাচ্ছেন, যান না। আমি তো আই এম অ্যাফ্রেড, আই এম রাদার ফ্রাইটেন্ড যে সুপ্রিম কোর্ট এটাকে তো রেখেই দেবে, আরো একটা কিছু গুঁজে না দেয়। বলি, সেটা হলো প্রিয়াঙ্কারা যে বিষয়টায় ভুগছে সেটা যত দীর্ঘায়িত হচ্ছে, একটা জেনারেশন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। কিছু কিছু বিষয় আসে যেটা সরকারের সামনে, যেটা যুদ্ধকালীন ভিত্তিতে মীমাংসা করতে হয়। আজকের কোর্টের রায়ের মধ্যেও কিন্তু একটা 1 মাস সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে যোগ্যদের বাছাই করার ক্ষেত্রে। আমাদের দুর্ভাগ্য সেটা হচ্ছে যাদেরকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে, এবং সিবিআইও আছে এর সাথে, এসএসসি এতটাই অপদার্থ যে এই ধরনের নির্দেশ উল্লেখ হিন্ট কিন্তু আগে থেকেও থেকেছে, কিন্তু সেটা বারবার খালি আমাদের দেশের বিচার ব্যবস্থা এমনিতেই প্রলম্বিত, আস্থা আমাদের রাখতেই হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য এমন যে একটা জেনারেশনকে, আমরা যারা একটা বয়সে এসে পৌঁছেছি, আমাদের থেকে যারা বয়সে ছোট, যারা রাস্তায় বসে আছে তারাও, আর যারা ভুক্তভোগী প্রিয়াঙ্কাদের মতো, তারা কিন্তু চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। এইটা দেখাটা খুব দুর্বিষহ। আমার একটা ছোট বিষয়, আমি দেবদূতের সঙ্গে অনেকাংশেই একমত, অনেকাংশে, বিশেষ করে এদের এই সমস্যাগুলো নিয়ে। কিন্তু এই যে কথা যে আদালতের প্রতি আমাদের আস্থা আছে, আদালতের প্রতি তো আমাদের সত্যি আস্থা আছে। আপনার দলনেত্রী আছে? হ্যাঁ, কিন্তু যদি আমরা আদালতের কোনো বিচারপতিকে দেখি চাকরিরত অবস্থায় ভারতীয় জনতা পার্টির সঙ্গে কথা বলছেন এবং ছেড়ে গিয়ে তিনি বিজেপির ক্যান্ডিডেট হচ্ছেন, তাহলে এটা ধরবো না কি করে যে ওয়েটিং লিস্টে আরো কিছু লোক রয়েছে যাদের মনের মধ্যে তৃণমূল বিরোধিতা রয়েছে এবং তারা নিজেদের উইশ লিস্টটা জলটা ঘোলা করে বাজারে ছেড়ে দিচ্ছে ভোটের মুখে? আদালতের উপর তো আস্থা আছে, কিন্তু বিচারপতি যখন চাকরি ছেড়ে, একজন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি অবসরের পরপরই রাজ্যসভায় নমিনেটেড হলেন, একজন হাইকোর্টের বিচারপতি যিনি খোলাখুলি কোর্টে বসে বলছিলেন তিনি কি চান রাজনৈতিকভাবে, তিনি এসে লোকসভায় কন্টেস্ট করছেন, তারপরে আস্থায় যদি প্রশ্নচিহ্ন আসে, এটা কি অস্বাভাবিক? অঞ্জনা? প্রথম কথা আমি বলবো, কুণালদা যেটা বলছিলেন বারবার যে আমরা চেষ্টা করেছি, হ্যাঁ আমরাও খবরের কাগজে নিউজে দেখেছি যে অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা হলো, আমাদের মুখ্যমন্ত্রী তিনি চেষ্টা করছেন। যদি সদিচ্ছে থাকতো এই মানুষগুলোর চাকরি দেওয়ার, তাহলে 3 বছরের বেশি এতগুলো মানুষ ওই রকম ঝড় বৃষ্টি মাথায় নিয়ে রাস্তায় বসে থাকতেন? অমৃতাংশুদা, এই আমার মনে হয় সরকারে আছি, আমাকে কাজ করতে হবে, সেটার পরেও একটা মানবিকতাও তো থাকে। যদি একটু মানবিকও হতেন, বুঝলাম দুর্নীতিগ্রস্ত সরকার, বুঝে নিলাম, কিন্তু দুর্নীতি করতে উনি বলেন না ঠিকই, কিন্তু নিশ্চয়ই উনি বাধাও দেন না, নিশ্চয়ই ওনার প্রশ্রয় থাকে, নইলে এত দুর্নীতি সব জায়গায় হয় কি করে? আপনাদের না, আসলে অমৃতাংশুদা, আমাদের তো আর ওয়াশিং মেশিনটা খুলে রাখিনি না, আমাদের এখানে ওয়াশিং মেশিন নেই। অন্য দলে তো ওয়াশিং মেশিন আছে, দুর্নীতি তাই খুঁজে পান না। কিন্তু আমি রাজনৈতিক আমার বক্তব্য যে বামপন্থীরা, অমৃতাংশুদা প্রার্থী বলে ওইদিকে তাকাবেন না। এখন কথাটা হচ্ছে যে বামপন্থীরা, আমরা তো প্রশাসনিক ফাইলগুলো দেখেছি 2011-র পরে। আপনি যেটা কুণালদা বললেন, চিরকুট, এভিডেন্স কি? কোথাও এভিডেন্স নেই। আপনি ঘরে ঘরে চাকরি দিলেন কেন? সবাই যোগ্য ছিল শিক্ষক, জান না দক্ষিণ দিনাজপুরে ঘরে ঘরে ব্যবস্থা নিলেন না কেন? না, এত বছর 12 বছর হয়ে গেছে। হ্যাঁ নিশ্চয়ই। এবার কথাটা হচ্ছে সব প্রশ্ন আমাদের দিকে ঘুরে আসছে। না, সব প্রশ্ন তো আমাদের দিকে ঘুরে আসছে। স্কুল সার্ভিস কমিশন ছিল, তারা নির্দিষ্ট গাইডলাইন ছিল। ম্যারিনেট করে উনি দেখাবেন। বলুন।
চিরকুটের কথা মাননীয় বর্তমান শিক্ষামন্ত্রীর কথা বলেছিলেন, কুণালদা জানেন সেটা, যে যেটা অস্বীকার করবেন যে ক্যাডার বাস ছোট বিষয় ও কুণালদা, আমি বলছি আমি কি আমার জীবদ্দশায় সেটা ম্যারিনেটেড অবস্থায় দেখতে পাবো? এইটুকু, এই যে সুজন চক্রবর্তীর স্ত্রীর সম্পর্কে এখনকার মাননীয় শিক্ষামন্ত্রী, এটা আমরা জানেন, আমি তো জনসাধারণ, আপনিও জানেন কম্পিউটার আসার পর জিনিসটা বদলে গেছে। যে সময়টা কম্পিউটার ছিল না, দায়িত্বশীল জায়গায় থাকলে হাতে নিয়ে প্রমাণ নিয়ে কথা বলতে হয়। কম্পিউটার নেই, ট্রান্সপারেন্সি কোথায়? আলাপের জন্য কথা বলা নয়। আপনার কি মনে হয় কম্পিউটার থাকলে দুর্নীতিটা খুব মানে এভাবে করা যায়? আইনত আমি বুঝলাম না। আমাদের ওয়াশিং মেশিন থাকে না দিদি, আপনি 3 বছরের কথা বলছেন, 3 বছরের ক্ষমতায় বসিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছিল। তাপসদা, সেই 2009 সালে 34 বছরের গল্প না শুনিয়ে 13 বছরের গল্প শোনা। 2014 কেন্দ্রের সরকারও দুর্নীতির বিরুদ্ধে লড়তে গিয়ে বলেছিল আমাদের চয়ন করুন। 2014 পরে কতটা দুর্নীতি সদ্য ইলেকট্রাল বন্ড ধরে। অঞ্জনা দেবী, দেখুন এই 3 বছরের আপনি কথা বললেন তো, অমৃতাংশু চ্যানেলও খুব ভালো করে খবরটা দেখিয়েছিল। 2009 দক্ষিণ 24 পরগনার অনিয়ম এবং দুর্নীতিতে প্যানেল আটকে পড়েছিল। সেটাই 2 মাস আগে জট খুলে তার নিয়োগ, পুরো প্যানেল সম্ভব হয়েছে। 2009 সালের মামলা, মকদ্দমা, দলতন্ত্র, এগুলো থেকে বের করতে কোথাও না কোথাও তো একটা সময় লাগে। না, আমরা 2024 নিয়ে কথা বলবো না তো, আমরা 9 নিয়ে কথা বলবো তো, তাহলে তাই বলতে রাজি আছি। না, আজকের আলোচনাটা কি নিয়ে কথা না হয় তাহলে আমরা 34 নিয়ে আলোচনা হোক, রাখুক অমিতাংশু। আপনি 9 সমস্যা যদি পছন্দ হয়নি বলে সমস্যা 9 এর সমস্যা যদি সমাধান এই জিনিস হয়নি, 24 এর কথা শুনতে হবে। কুনাল, আই এম সরি টু সে, না আপনি কি বলছেন? আমি প্রোডাক্ট অফ অ্যান্টি সিপিএম মুভমেন্ট, কিন্তু শোনো 34 বছরে যা 13 বছরে তৃণমূল করেছে, এটা হয় না, এটা হয়নি। তাপসদা, এটা হবে না। তাপসদা, এটা হয় না। তাপসদা, এটা হয় না। বামফ্রন্ট সরকারের দুর্নীতি, অপশাসন, সন্ত্রাস, আজকে না এইটা আমার জাস্ট দুটো তাপসদা, আমার জাস্ট দুটো প্রশ্ন আছে। প্রথম আজকে যারা ভুক্তভোগী, আজকে যারা রাস্তায় বসে আছে, আজকে যাদের নিয়ে সিদ্ধান্ত হয়েছে হাইকোর্টের, সেই বিষয়টা কিন্তু আলোচনা চলে গেল কোথায়? ওই জন্য আমি সিরিয়ালি আসছি। সন্দেশখালী দিয়ে শুরু হতো। আমার দুটো প্রশ্ন আছে। প্রথম কথা, এটা বোধহয় কি আলোচনার মধ্যে এসছে, কিন্তু আমরা কি সত্যি এড়িয়ে যেতে পারি যে বর্তমানকালে সমস্ত কিছুতেই লোকজন আদালতের মুখাপেক্ষী হচ্ছেন? এক, দ্বিতীয়ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি বিচারক ছিলেন, বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তগুলো নেওয়ার পর তখনও তিনি সমালোচিত ছিলেন। পরবর্তী ক্ষেত্রে তিনি সঙ্গে সঙ্গে চাকরি ছেড়ে দিয়ে যখন ভোটে দাঁড়িয়ে গেছেন, চাকরি ছেড়ে দিয়ে হয়েছে অনেকে, কিন্তু প্রতিবার মন্ত্রিসভাতেও ছিল আইএস আইপিএস। হ্যাঁ, মাইক, তারা কি তাহলে সেই সময়তে তৃণমূলকে সমর্থন করেছিল? নিশ্চয়ই। তাদের সব আইএস আইপিএস দের এমএলএ মন্ত্রী করা হয়েছিল কেন? এবারও তো করা হয়েছে, চাকরি ছেড়ে দিয়ে। না, এটা তো হতে পারে না যে বিচারপতি অবজারভেশন দেবে, সেটা লিখিত হবে, কিন্তু পার্সোনাল কমেন্ট করলো কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে? পার্সোনাল কমেন্ট তো করতে পারে। আমার দিদি, আমার প্রশ্নের জায়গাটা প্রশ্ন একটা থাকবে। কমলেশ দা, একটা প্রশ্ন আছে। নিশ্চয়ই আমি শশীর সঙ্গে এই ব্যাপারে একমত। আইএস আইপিএস টা কোনো ব্যাপার নয়, বিচারপতিটা নিশ্চয়ই একটা বিষয়, বিচার। কিন্তু আইএস আইপিএস সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন। না, অমৃতাংশু বাবু আদালতে কেন সকলে দ্বারস্থ হচ্ছেন সেটা বললেন। এই যে মুখে মুখে সিবিআই চাই বলে, সিবিআই। আমি একটা কথা বলেই আমি আদালতের দ্বারস্থ সবাই হচ্ছেন না। যে অসংখ্য মানুষ কন্যাশ্রী পাচ্ছেন, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, গণ আদালতের কি রায় হয়, ব্যালটটা খুললে সব পরিষ্কার হয়ে যাবে। ফলে সবাই আদালতে যাচ্ছেন হবে না। আবার কিছু লোক আদালতে যাচ্ছেন যাতে সরকার কাজটা না করতে পারে, বাধা দিয়ে আটকে রাখতে পারে। আমি বলছি তৃণমূল সরকারে আসার আগে, তাহলে 34 বছরে যা যা হয়েছে আসার আগে আমি একবারও বলছি না 34 বছরে যা বছর পরে তো আপনারা শূন্য।
আমি বলছি এখন আপনারা যেটা করছেন সেটাই গণ আদালতে সবটা ঠিক হবে তা আমাদের দল আমাদের দল বলে আমরা দাঁড়িয়ে বলছি যা হয়েছে যারাই করে থাকুক অন্যায় করেছে, এটা বলে তো কিছু হয় না দাদা। তাহলে এটাও বলতে হবে বাকিদের যারা আমাদের সমালোচনা করছে যে যাদেরকে সারা দেশে পশ্চিমবঙ্গ থেকে, আসাম থেকে, মহারাষ্ট্র থেকে যাদের চোর বলে সিবিআই ইডি লালিয়ে দেওয়া হতো, তারা বিজেপিতে জয়েন করলে আর এনডিএ তে ঢুকলে ওনাদের নেতা হয়ে যায়, তো তারা আবার আমাদের এখানে দুর্নীতি নিয়ে কথা বলবে, এটা কোনো কাজের কথা? অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সম্পর্কে প্রশ্ন উঠেছিল কারণ তিনি সরাসরি বিচারকের পদ থেকে ইস্তফা দিয়ে তিনি প্রার্থী হয়েছিলেন, ফলে তার রায়গুলোকে উদ্দেশ্য প্রণোদিত হিসেবে ভাবা হয়েছিল। সেই নিয়ে সুপ্রিম কোর্টে গেছিল সরকার, সুপ্রিম কোর্ট সেটা ডিভিশন বেঞ্চে পাঠিয়েছে। তারাও কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়টাকেই বহাল রেখেছে। বলা ভালো যে আরও একটু কঠোর জায়গায় কঠোর অবস্থান নিয়েছেন, যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে আমার যে সাহস আমি দেখাতে পারিনি সেটা এই বিচারকরা দেখিয়ে দিয়েছেন। এরপরেও তারপরে কোথাও গিয়ে কি বিচার ব্যবস্থা নিয়ে বা এই রায়কে বেআইনি বলা যায়? না, রায়কে বেআইনি বলা যায় না, রায়ের রায়কে চ্যালেঞ্জ করাই যায়, রায়কে চ্যালেঞ্জ করাই যায়। রায়ের একটা অংশ বা কোনো অংশকে যদি হাইয়ার কোর্টে যেতে পারে, কিন্তু রায়কে বেআইনি বলা যায় তাহলে সেটা আমি যতটুকু জানি, আমি হাইকোর্ট বারের সিনিয়র মেম্বার একজন, রায় পছন্দ না হতে পারে, তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করা হলো, সেটা হতে পারে। তাহলে মুখ্যমন্ত্রী বলছি, কুণালদাকে বলছি, আপনাদের তো আমাদের মতো সবাই তো একটা জায়গায় আমরা এগ্রি করেছি যে প্রিয়াঙ্করা যে ভুক্তভোগী তাদের ব্যাপারে আমরা সবাই অত্যন্ত সহানুভূতিশীল, এই নিয়ে তো আজকে কোনো ডিবেট নেই। আমি বলছি তাহলে এই যে আবার সুপ্রিম কোর্টে যাওয়া, তো জিনিসটা তো আরো প্রলম্বিত হবে। হাইকোর্ট তো একটা নির্দেশ দিয়েছে। যখন শারীর শিক্ষা এসএলএসটি, শারীর শিক্ষা কর্মশিক্ষা অ্যাপয়েন্টমেন্টের মুখে চলে গেল, যে রেকমেন্ডেশন লেটার হয়ে গেল, স্কুল অ্যালটমেন্ট হয়ে গেল, তখন এই জ্ঞানটা কোথায় ছিল বামপন্থী আইনজীবীদের? তখন মনে হয়নি এটা জানেন না যে সেই একটা এরকম কেস ঠুকে দিতে শুধু বামপন্থীদের দরকার পড়ে না, এইটুকু বোঝেন না? না, সে এখন আপনারা জোট বেঁধে আছেন। না, আমরা এটা বুঝি, আমরা এটা বুঝি যে এখন জোট আছে, নানা রকম জোট আছে, সেটা বুঝি। না, আমি বলছি উদ্দেশ্য কি এটা, আমি বলছি আমরা একটা পয়েন্টে আসতে কেন পারছি না যেখানে দায়িত্বশীল মন্ত্রী, যে হ্যাঁ আমরা সুপ্রিম কোর্টে গিয়ে এই কথাটা বলবো। আমরা রাজ্য সরকার কি কথাটা বলে সেটা দেখুন, বা এসএসসি কি কথা বলে দেখুন, আপনি তার আগে সমালোচনা করছেন কেন? যখন চাকরিটা হতে যাচ্ছিল তখন সেটা স্টে দিয়ে আটকালেন কেন? একবার দেবদূত শারীর শিক্ষা কর্মশিক্ষার ছেলে মেয়ে, কিন্তু তখন যদি নাও আটকাতো, এটা কি আজকে রায়ের পরিপ্রেক্ষিতে, দেবদূত এক মিনিট, আজকে রায়ের পরিপ্রেক্ষিতে এটা তো মোটামুটি কুণালদা, শশীদি, এটা তো পরিষ্কার যে কিছু দুর্নীতি হয়েছিল, আপনারাও সেগুলো অ্যাকসেপ্ট করেছেন, আমরা তো এটা অ্যাকসেপ্ট করছি, রাইট? তাহলে তখন ওই নিয়োগগুলো হয়ে গেলে এই গোটা বিষয়টা সম্পর্কে আর এগোনোর জায়গা থাকতো কি? এক, দ্বিতীয়ত সুপার, আমি এতখানি বলেছি গরমকালে ধর্নায় যদি এই ছেলে মেয়েগুলি বসে থাকে কর্মপ্রার্থীরা, আজকে বলেছি গরমকালে কাঠফাটা রোদ্দুরে যদি বসে থাকে, পার্থ চট্টোপাধ্যায়কেও জেলের মধ্যে সেলে না রেখে দুপুরবেলা খোলা মাঠে বসিয়ে রাখা উচিত। আর কি বলবো? না, চেষ্টা করেছিল, এটা সেই সময় আমি দলে ছিলাম, আমি দেখেছি, আমি শুনেছি, কুণালের চেষ্টাতে তো হবে না। কুণালের একটা সদিচ্ছা ছিল, চেষ্টা করেছিল, এবং তার জন্য অনেক সমালোচিত হয়েছে। মুখে ধরুন একরকম কথা বলা হচ্ছে, কিন্তু কাগজে কলমে কিন্তু কোর্টে কথাটা আলাদা বলা হচ্ছে। এফিডেভিট দেখে আন্দোলনকারীরা জানিয়েছিল তারা স্যাটিসফাইড, এবং এসএসসি সঠিক রোল, এসএসসির যিনি কাউন্সিল, লার্নেড কাউন্সিল সুতনু বাবু, তার সঙ্গে তাদের রেগুলার যোগাযোগ আছে, এবং তারাও যারা আন্দোলনকারী, শহীদুল্লাহ আরো যারা সবাই রয়েছে, আন্দোলনকারী একজন শহীদুল্লাহর নাম বলছেন, আমরাও প্রত্যেকে আন্দোলনকারী, নাম বলছি, আমি বলছি শুনুন, আমাদের অবজারভেশনটাও আপনি শুনুন, যে আমরা বারবার দেখেছি যে কোর্টে আপনি তো তারা বলেছেন, যারা মিটিং এ আসছিলেন, আপনারা দেখুন তাদের প্রচুর ক্ষোভ, তারা একই কথা বলছে, তাদের সঙ্গে আমার সকাল বিকেল যোগাযোগ আছে, তারা নিশ্চয়ই বলেছেন, তারা বলেছেন যে তারা পরিষ্কার বলেছেন এসএসসি রোল, আপনি জানেন, আপনি তো ঘরের মানুষকে অন্য কথা বলছেন, আমি তো সেই ঘর থেকে উঠে আসা মানুষ, আমি তো সেই ঘরের মানুষ, আপনি তো ঘরের মানুষকে অন্য কথা বলছেন।
মায়ের কাছে মাসির গল্প বলছেন, আপনি বলছেন আপনি জানেন, আপনার সাথে প্রতিনিয়ত কথা হয়, আমি কি বাইরের মানুষ, তাদের কথা জানবো না? আমি তো বলছি তার কারণ হচ্ছে আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন। আপনি নিশ্চয়ই কি আছে, আমি তো তাদের একজন, আমি তো প্রতিনিয়ত তাদের মধ্যেই রয়েছি। তাদের কথায় আমরা মাননীয় এজির সঙ্গে মিটিং করি এবং তারা কিন্তু, আমি যখন জিজ্ঞাসা করেছিলাম তাদের যে এসএসসির যে রোল, এসএসসির যে এফিডেভিট, এসএসসির তরফ থেকে বারবার অ্যাকোমোডেট করতে চেয়েছে অযোগ্যদের, তারা কখনো যোগ্যদের হয়ে কথা বলেননি। তারা বলেছে স্যাটিসফাই। আমি পরিষ্কার বলছি, যারা আন্দোলনে ছিলেন সেই সময়, যে ছেলে মেয়েগুলি রাসমণি থেকে শহীদুল্লাহ থেকে আরো যাদের যাদের নাম সবাই আছে, যারা রেগুলার ছিল, তাদেরকে একটা শোতে ডাকো। আমি রাত্রেবেলা করে যখন ফোন করেছি আমি জিজ্ঞাসা করেছি তোমরা কি স্যাটিসফাইড না, আবার ব্রাত্যকে বলবো নাকি চেয়ারম্যান রাসমণি কিন্তু আমার সামনে এসে, কুণালদা আমার সামনে এসে যখন লাস্ট টাইম মিটিং হয়েছিল, তারপর আমার সামনে এসে বলেছিল যে ওরা বলেছেন আমরা শুনেছি, কিন্তু অতীতে আমাদের অভিজ্ঞতা হচ্ছে যা বলেছেন কত তারিখ হয়েছিল বাস্তবায়িত হয়নি। লাস্ট টাইম যখন আপনাদের মিটিংটা হলো, শেষ দিকে যখন এজি প্লিড করছেন, সাবমিশন এজি করছেন, আমি তখনকার কথা বলছি। আন্দোলনকারীদের প্রতি মুহূর্তে মতামত নেওয়া হয়েছে, আপনারা স্যাটিসফাইড কিনা, ওরা নোট লিখে দিয়েছেন। আপনি এই কথা বলছেন, আমরা যখন কালিন্দিতে গেছি মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়ের সাথে কথা বলতে, বা আমরা কালীঘাটে মুখ্যমন্ত্রীর সাথে, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে চেয়েছি, তখন কিন্তু আমাদের পুলিশ বেধড়ক ভাবে পিটিয়ে সেন্ট্রাল লকআপে নিয়ে গেছে। আপনাদের যদি আমাদের প্রতি সহানুভূতি থাকতো, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান, আপনাকে পুলিশ রসগোল্লা খাবে ওখানে, আজব কথা। আচ্ছা, আমরা একটু কমলেশ্বরদার কাছে যাই। কমলেশ্বরদা, এই যে ধরো বারবার গেছি আমরা, আমি দেখবো ওখানে পুলিশ কি করে। কমলেশ্বর, দুটো জিনিস আমরা দেখেছি বা শুনেছি বারবার। এক, কোনো একটা কিছু ঘটনা ঘটলেই সেটা আমরা অন্য কোনো ঘটনা দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করি, সেটা অন্য রাজ্য হোক বা অন্য কোথাও হোক আর কি, বা অন্য আমল হোক, এটা একটা জিনিস। আর দ্বিতীয়ত, এই যে সুপার নিউমেরারিটা নিয়ে আজকে কোর্টের যে অবজারভেশন, তাতে খুব শক্তভাবে বলা হয়েছে যে এটা সিবিআইকে খতিয়ে দেখতে হবে, যেটা কার পরিকল্পনা, কিভাবে পরিকল্পনা, কতটা হয়েছে, কেন হয়েছে আর কি। এবং এই যে দুটো বিষয় পাশাপাশি দাঁড় করালে কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যে কিছু কি, যারা হয়তো সমবেদনা আছে, প্রত্যেকেরই চাকরি থাকা উচিত, কিন্তু যদি কেউ অন্যায়ভাবে চাকরি পেয়ে থাকেন বা দুর্নীতি করেছেন কিছু লোক, সেটা কুণালদা বলছেন, শশীদিরাও জানেন যে কিছু লোক অন্যায় করেছেন, ফলে তারা অন্যায় করেছেন মানে কিছু লোক অন্যায়ভাবে চাকরি পেয়েছেন, এদের চাকরিগুলো বাঁচানোর জন্য কোনো রাস্তা যদি খোলা হয়, সেটা কতটা সমর্থনযোগ্য? প্রথম কথাটা বলি যে আমাদের আলোচনাটা কিন্তু যখনই শুরু হয় তখনই আস্তে আস্তে পেছন দিকে চলে যায়। তো কে কি করেছিলেন 2024-এ আমরা আসি, শিক্ষা ব্যবস্থার একটা দিক আমরা দেখতে পাচ্ছি, এই যে দুর্নীতির ব্যাপারটা। অন্য দিকটা কি খেয়াল করেছেন যে 28% মাধ্যমিক ড্রপ আউটস? সেটা কি প্রমাণ করছে যে এখানে শিক্ষার জন্য অনুপ্রেরণা খুব ভালো কাজ করছে? না, এখানে আপনি অ্যাসার স্টাডিজটা তো ফলো করেন, অ্যাসার, আপনি অ্যানুয়াল সার্ভে অফ এডুকেশন সেটা দেখেন, তাতে সারা ভারতবর্ষের চিত্রটাও দেখেছেন, কিন্তু সেই তুলনায় না আপনি কমপ্লিট করতে দিলেন না কমলেশ্বর বাবু, আপনি এরকম অ্যালাউ করবেন না, ডিসঅ্যালাউ করবেন জানতাম না। সেখানে বেঙ্গলেতে স্কুল এনরোলমেন্ট রেট, স্কুল ড্রপ আউট রেট অন্যান্য রাজ্যের তুলনায় এখানে অনেক আমরা ভালো আছি, কারণ এখানে আমি বললাম তো প্রথমে শিক্ষাকে উৎসাহ দেওয়া হয়। আপনি কি করে বলছেন? আপনি কন্যাশ্রী তো স্কিম দেখেন, যেখানে সেটাও তো স্কুল মুখী করার জন্য, স্কুল মুখী করার জন্য চেষ্টার অন্ত নেই আমি বলছি না, কিন্তু মুশকিলটা হচ্ছে যে তার রেজাল্ট কি দেখতে পাচ্ছি আমরা। প্রায় 800 স্কুল বন্ধ হওয়ার মুখে, এটা তো সত্যি। আমরা এই বাংলায় শশীদি এটাও দেখেছি, 8000 প্রাথমিক শিক্ষা ইংরাজি তুলে দেওয়া হয়েছিল, সাধারণ মানুষ পড়তে পারেনি। এক মিনিট, তোমার বক্তব্যটাই রাখো, মানে প্রশ্ন, যদি ওটা ভুল হয়ে থাকে, একটা ভুলের পরিপ্রেক্ষিতে আরেকটা ভুল করার অধিকার কি জন্মায়? মানে এও নয় যে এখন কোন ভুল হলে নিজেদের সমস্ত ভুল ভুলিয়ে দিয়ে এখন শুধু আমরা ভুল ধরবো আর তুলনা করতে গেলেই তখন সেটা বাধা দেবো, এটা হতে পারে না। আমার কথা শুনে একবারও মনে হলো আমি জাস্টিফাই করেছি? একবারও মনে হয়েছে? ভুলভুলাইয়াই আমাদের কথার মধ্যে দিয়ে, ভুলভুলাইয়ার মধ্যে দিয়ে দুর্নীতি খোঁজায়। তাপসদা, আমার সিবিআই এর এফআইআর নেমড, সিবিআই এর এফআইআর নেমড বিরল নেতা, তৃণমূলের বাড়ি সিবিআই দেখতে পায়, বিজেপিতে জয়েন করলে দেখতে পায় না। কথা বলি কুণাল, তুমি জানো, আমি বলেওছিলাম, আমি জানি। বিষয়টা হলো
আমার বাড়িতে ইডি পাঠিয়েছিল, বুঝলে, ইডির ইনফরমার তৃণমূলে রয়েছে, তৃণমূলের প্রার্থী আমার বিরুদ্ধে। দাদা কি বলতে চাইছেন? যেটা বললাম সেটা আপনাকে বাধ্য করেছে ওয়াশিং মেশিনে যেতে? না, ওয়াশিং মেশিনে, শোনো একটা কথা বলি, ওয়াশিং মেশিনটা শশী কথা বলবে, কথা শোনো, শব্দ ব্রহ্ম, আমার সামনে কথা বললে পরে কিন্তু কথা শুনতে হবে, ভয়ঙ্কর কথা শুনিয়ে দেবো কিন্তু আমি। তুমি কি বলতে চাইছো? যখন মমতা ব্যানার্জি বিধানসভায় প্রশ্নটা আপনি ডিফেন্ড করলেন কি করে? ওনার প্রশ্ন আপনি ডিফেন্ড করলেন, আপনি তো সেই দলে আছেন, আপনি তো সেই দলে আছেন যিনি ছিলেন এখানে, সেই দলে গেছে। তৃণমূলে থাকবো নাকি? অনেকদিন আগে ছেড়ে দেওয়া উচিত ছিল, চোরেদের দল, তাই সেই দলে থাকবো নাকি আমি? মুশকিল, এটা কিন্তু অনেকদিন আগে ছেড়ে দেওয়া উচিত ছিল। যখন মুখ্যমন্ত্রী বলে যে ইডি টার্গেট করেছে শেখ শাহজাহানকে, আর তাপস রায়ের বাড়িতে ইডি যায় 52 দিন, তোমরা খোঁজ নিয়েছো? একবার এসেছিলে আমার বাড়িতে আমার মিসেসের সঙ্গে কথা বলতে? আমি সেদিনই গেছিলাম, এর সঙ্গে কথা না, তোমার কথা তো আলাদা, তুমি সেই দিন রাত্রে গেছো, তারপরে তোমরা এই কথা বলো। ওয়াশিং মেশিন তোমাদের তো ডাবল ওয়াশিং। না, কিন্তু বিজেপি থেকে তৃণমূলে যাচ্ছে তাদের প্রার্থী কেন? 3 জনকে, কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ এবং ওই কি বলে রানাঘাটের তাপসদা, মজা একেবারে। তাপসদা যে আর আমরা করলে বিলাস, আমাদের রাজনীতিতে বিশ্বাস করে তাই এদিকে এলো। আপনারা ওয়াশিং মেশিন তো নেই তোমাদের, আরে তাপসদা যেহেতু সিবিআই এর বিষয়টা আসছে, থাকলে ভালো আর তার সঙ্গে না থাকলেই মন্দ। আরে যেহেতু সিবিআই এর বিষয়টা আসছে, সেইখানেই তুলনাটা এসছে বিরোধী দলনেতাকে নিয়ে, যে বিজেপি যখন, আচ্ছা শুভেন্দুর ভিডিও কে দেখিয়েছিল? বিজেপি দেখিয়েছিল। কোথা থেকে দেখিয়েছিল? আলোচনা থেকে অনেক দূরে চলে আপনি যখন বিষয় বলেছেন তখন অসুবিধা হয়নি, এখন শুনতে অসুবিধা হচ্ছে। আজকে এরকম জায়গাটায় দাঁড়িয়ে আমাদের একটা জিনিস কিন্তু ভাবাচ্ছে এটা, যে এই সুপার নিউমেরারি নিয়ে বা অন্যান্য সমস্ত বিষয়গুলো নিয়ে যখন এই প্রসঙ্গটা আসে, যে একটা কোথাও ভুল হয়েছে, কেউ একজন করেছেন, কেউ কিছু জানতেন না, যদি কেউ কিছু না জানেন তাহলে তো কোথাও গিয়ে একটা আমাদের ইন জেনারেল সুপারভিশনের অভাব রয়েছে। তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব? ভবিষ্যতেও যেরকম কিছু হবে না, আমরা আরও কোথাও গিয়ে ডুববো না, তার তো কোনো গ্যারান্টি নেই। এবং সত্যি কথা বলতে কি, এতগুলো দুর্নীতির অভিযোগ কেন উঠছে, সমস্যাটা কোথায়, এই বিষয়গুলো আমাদের কিন্তু ভাবাচ্ছে। কারণ আমরা সচরাচর কখনো দেখিনি যে এরকম বাংলার ক্ষেত্রে এই বিষয়গুলো এই রকম পর্যায়ে আছে, যে একটার পর একটা কোথাও গিয়ে প্রথমে শিক্ষক নিয়োগ থেকে পুরো নিয়োগ থেকে রেশন দুর্নীতি। আমি কন্ট্রাডিক্ট করছি, নিশ্চিতভাবে কিছু ইস্যু হয়েছে, খারাপ ইস্যু হয়েছে, তার তুলনায় ভালো কাজ বেশি হয়েছে। আর বাংলায় দেখিনি মানেটা কি? আমরা বাংলায় বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি দেখিনি, আলিপুর ট্রেজারি কেলেঙ্কারি দেখিনি, ট্রাম কেলেঙ্কারি দেখিনি, বিজন সেতুর উপর গণহত্যা দেখিনি, কমরেডদের বাড়ি, হোল টাইমারদের বাড়ি সরকারি চাকরি দেখিনি। প্রত্যেক সভায় এই কথাগুলো বলে, মনে করিয়ে দিতে হবে। আমি বলছি লোককে তো মনে করিয়ে দিতে হবে। বেঙ্গল ল্যাম্পের কথা আসে যখন, যতীন চক্রবর্তী, এটা আপনি কি জানেন দেবদূত? আপনি বলুন না। দেবদূত শোনেন, বউবাজারে বাংলার বাংলার বৃহত্তম বিস্ফোরণ, জঙ্গি কাণ্ড, রাইটার্স থেকে 100 মিটার দূরে খানের বাড়িতে আগে আটকাননি কেন? জমা হলো, আগে আটকাননি কেন? বিস্ফোরণটা হলো কি করতে? আমি তোমার, আপনাদের জ্যোতিবাবুর পুলিশ আঙুল চুষছিল। কুণালদা, আমি তোমার কথার জবাব দিয়ে দিচ্ছি। সিপিএম আর বিজেপি লোকেরা ঘটনা ঘটে যাওয়ার পর বলবে হয় না কি? বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি তো আদালতে গিয়েছিল, তার রায় কেলেঙ্কারি, আলিপুর ট্রেজারি কেলেঙ্কারি, ভুল স্বীকার করেছিলেন, তার পার্টি তাকে রাস্ট্রিকেট করেছে। সেই কথাটা বলুন, সিপিএম এর কাণ্ড। আমি একটা কথা বলি, আমি তাপস দা 1 মিনিট একটা কথা। এই যে মানে যে বিষয়গুলো কুণালদা বললেন, ধরে নিচ্ছি সব সত্যি, এটাও তো সত্যি
যে বেশ কিছু ভুল হয় বলেই মানুষ পরিবর্তন আনে, সেই 34 বছরের বাম শাসন যার জন্য পরিবর্তন হয়ে গেছে, এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু কুণাল দ্বারা ক্ষমতায় এসেছে। কুণাল যেগুলো তারা মানুষের তো কুণাল যেগুলো বললো, কুণালদা চান আমি বলছি রেকটিফিকেশন করে বামেরাই আবার ক্ষমতায় আসুক, এটার জন্য উনি বারবার এই কথাগুলো তোলেন। আমি বলছি আমি তখন কাউন্সিলর, আমি তখন এমএলএ, পার্কে চলে গেছে ডাইনোসররা ঘুরে বেড়াতো, সিপিএম ঘুরে বেড়ায়। আমি তখন ঠিকই বলেছে কুণাল, যে ওই কতগুলো বলো তার সঙ্গে আরো আছে আমি বলতে পারি, সেগুলো তো আমরা বক্তৃতা করেছি, কাউন্সিলর হিসাবে করেছি, এমএলএ হিসাবে করেছি, বিধানসভায় সবথেকে বেশি পুলিশ বাজেটে তুমি বলেছো বামফ্রন্টের কেলেঙ্কারির কথা। বেশি না, আমিই বলেছি। 10 বছর পুলিশ বাজেটের মেন স্পিকার আমি ছিলাম, কংগ্রেসের 5 বছর, তৃণমূলের 5 বছর, মেন স্পিকার হাইয়েস্ট টাইম। সুতরাং আমিই বলেছি, তো সুতরাং এগুলো সব আমি জানি। কিন্তু তার সঙ্গে পাশাপাশি কুণাল, রাগ করো না, শশীও রাগ করো না, যাকে প্রার্থী করেছো উত্তরের, 50 বছরের দুর্নীতিগ্রস্ত মাইরি, 73-এ ভুসিতেও রয়েছে, আবার রোজভ্যালিতে রয়েছে, মানে ভুসি টু ভ্যালি সবাই জানে সুদীপ ব্যানার্জির ক্যালি। এটা সম্পূর্ণ একজন ব্যক্তি এখানে নেই। আমারও মনে হয় আমরা এই আলোচনাটা এই দিকটা তোমরা এই যে দুর্নীতি নিয়ে বলো না, আর ওয়াশিং মেশিন সুশি বলো না। পুলওয়ামার বিস্ফোরণটা ঠিক ছিল, আপনি পুলওয়ামা চলে গেলে দুর্নীতি হচ্ছিল, তো পুলওয়ামা কারগিল আমরা আমাদের বিষয়টার থেকে সাথে অগ্নিবীর প্রকল্প বলুন, অগ্নিবীর প্রকল্প বলুন, অগ্নিবীর প্রকল্প বলুন। আরে তখন তো সুবিধাবাদী, তখন না শশীদি, তখন আপনার এমপি রিল করছিলেন, সংসদে গিয়ে দায়িত্ব পালন করেননি, বিরোধিতা করেননি। আমার মনে হয় আমরা আমাদের আলোচনার জায়গা থেকে অনেকটা সরে যাচ্ছি। আমি আমার বক্তৃতায় বলেছি আমরা সরে যাচ্ছি, প্রসঙ্গান্তরে আমরা চলে গেছিলাম। একদমই আমার মনে হয় না, একটা জায়গায় যাদের চাকরিটা নিয়ে অনিশ্চয়তায় আছে, সবাই আমরা একটা জায়গায় একমত। আমরা দেখে নি এসএসসির পদক্ষেপ তারা কি করছেন, সকলে সমানভাবে দেখতে পাবেন, এবং যারা উপযুক্ত, যারা যোগ্য, তারা চাকরি পাক, এটা সরকারও চাইছে। আমি আপনার কাছে আমি জিজ্ঞেস করি, আপনাকে জিজ্ঞেস করি, একবারও দেখেছি আমি উঠে যাব। একটা জিনিস মনে রাখতে হবে, আমি সকলকে বললে কথা বাড়ে, তাই এই জায়গায় এসছে। ঠিক, এবার আমি জাস্ট আপনার কাছে, এবার হচ্ছে কথা না, আমি আপনাকে রাজনীতির মানুষ, আমি আপনাকে প্রশ্নই করছি, আমি আপনাকে প্রশ্ন করছি, এই যে গোটা বিষয়টায় যেটা আদালত তারাও মনে করেছে, সিবিআই কে দায়িত্ব দিয়েছেন, যাকে খুশি হেফাজতে নিতে পারেন বা খতিয়ে দেখতে পারেন, কোন জায়গায় যাচ্ছে বিষয়টা কোন জায়গায় যাচ্ছে, কোন জায়গায় যাবে বলা খুব কঠিন। সুপ্রিম কোর্ট যাচ্ছে, তদন্তে কি উঠে আসবে। আমার বক্তব্য হচ্ছে অন্য জায়গায়। আমরা রাজনীতির মানুষ, মানবিক একটা দিক থাকে, না হলেও থাকে, রাজনীতির মানুষ মানবিক দিক একটা থাকে, কিন্তু আইন তো মানবিক হতে পারে না, বিচারপতিও মানবিক হতে পারে না, তাকে বিচার করতে হয় ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী। সেটাই আমরা দেখে এসছি বা দেখি। এবং আমার গুরু ছিলেন আমার এই প্রফেশনের আইনে ডক্টর শশী পাঁজার শ্বশুর মশাই। আমি যাব কদিন পরেই, আমি যাবো, যে কোনো দিনে আমি যাব অজিতদাকে মালা দিতে এবং প্রণাম করতে, মানে অজিতদার ছবিতে। কারণ আমার গুরুদেব এবং আমার দেখা যে কজন এমপি ছিলেন, মানে যাদের আমি মনে করি যে একেবারে শ্রেষ্ঠ এবং যারা লিজেন্ড, অজিতদা ছিলেন তার মধ্যে একজন। যাকে সেটা তো অন্য কিছু, কিন্তু আমার বক্তব্য হলো যে এদের কি হবে জানি না তদন্তে, এবং সুপ্রিম কোর্টে মানবিক হয়েছে সরকার, আমার তাতেও আপত্তি নেই। আপত্তি একটা জায়গায়, 23 লক্ষ আর 22,000, 23 লক্ষ পরীক্ষার্থী, 22,000 কর্মহারা হয়েছে। তো সুতরাং এইটা মেধার একটা দেখা উচিত ছিল। যোগ্য অযোগ্য এই তো একটা ব্যাপার থাকবে, তারা চাকরি পাক, সরকার দিলে আমি আপত্তি করব না, কিন্তু তাদের শিক্ষক যেন না করে। আগামী দিনে তারা কি তৈরি করবে, অন্য কোনো জায়গায় যেন চাকরি দেয়, তাদের যেন শিক্ষক না। আমাদের সময় শেষ না, তদন্তের কথা বললে কোন সিবিআই? বিজেপি নেতা জিতেন তেওয়ারি রাত্রেবেলা যাচ্ছে এনআইএ সুপার ধনরাম সিং এর বাড়িতে, তারপরে বেছে বেছে তৃণমূল নেতা আর কর্মীদের বাড়িতে সামান, নোটিশ, রেড এগুলো চলছে। এজেন্সিগুলো তো কাজ করছে। আপনি তো অ্যাকসেপ্ট করেছেন যে গন্ডগোল হয়েছে বেশ কিছু। আরে আমি তো গন্ডগোল নিশ্চয়ই বলছি, কিন্তু তার তদন্তটা রাজনৈতিক উদ্দেশ্যে এরম যদি হয়, পূর্ব মেদিনীপুরে তার মধ্যে এমন একজনের নাম আছে যার নামে অলরেডি অন্য কেসে সিবিআই এফআইআর আছে, সিবিআই ক্ষমতা হবে তাকে ধরার, তার অভিযোগ আছে তো তার বিরুদ্ধে। আমি সিবিআই ভুলে যাচ্ছি। কেন ভুলে যাচ্ছি? তদন্ত তো সিবিআই, সরকার দায় এড়াতে পারে।
এই গোটা অভিযোগগুলোর? সরকার দায়িত্ব সমস্তটা নিচ্ছে, আলোচনাও করছে কোনো সময়। আমরা সেই দল কিংবা আমরা সেই সরকার যে প্রতিদিন প্রেস করে, প্রতিদিন আমরা প্রেস মিট করি। দেশের প্রধানমন্ত্রী করেছে একবার 2014 পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরে বহু প্রশ্ন। তোমাদের প্রেস করার প্রয়োজন পড়ে, প্রধানমন্ত্রীর প্রেস করার প্রয়োজন পড়ে না। দায়বদ্ধতা নেই, অ্যাকাউন্টেবিলিটি নেই। রেলের দুর্ঘটনা হচ্ছে, সুপার নিউমেরারি ক্যাবিনেটে পাস হয়েছে, সেইটা নিয়ে যখন আদালতে এরকম কড়া আদালতে যিনি আমাদের কাউন্সিল আছেন সেই ভাবে আর্গুমেন্ট ইন মানে যেটা ইন কনসোনেন্স উইথ দি ল, আইন যেটা বলে সেটা নিয়ে বলবে। সেটা নিয়ে আমি তো আর আইন বিশেষজ্ঞ নই, নিশ্চয়ই যে পয়েন্টটা ধরবে। আমি স্পিরিটটা আপনাকে বলেছি। এই রাজ্যে কেউ শিক্ষা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি হয়নি, এটা কেউ অস্বীকার করতে পারে? সুযোগ হয়নি সরকার প্রত্যেকটা ক্ষেত্রে রাজনৈতিকভাবে প্রত্যেকটির চ্যান্সেলরকে হবে, ভাইস চ্যান্সেলরকে হবে। আমি সবার কাছে আমি 1 মিনিট করে যাব, কারণ আমাদের সময় শেষ। জাস্ট 1 মিনিট করে সবার কাছে কনক্লুশন শুনবো। আমি শশীদির কথা শুনলাম, কমলেশ্বর দা। আমার প্রশ্ন হচ্ছে যে কোর্টকে প্রত্যেকবার কেন সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে সবকিছু করতে হচ্ছে? কেন আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনের উপর ভরসা থাকতে পারছে না কেন? নিশ্চয়ই ধারাবাহিকভাবে এই ঘটনাগুলো ঘটেছে বলেই তো রাজ্যের পুলিশ প্রশাসনের উপর ভরসা নেই। এটা তো শুধু আজকে নয়, এটা যখন চিট ফান্ড থেকে শুরু হয়েছে ঘটনাটা, এবং তারপর আবাস যোজনা বলুন, চাকরি ক্ষেত্র তো একটা, তার সঙ্গে তো ত্রাণের কথা বলুন, রিলিফের কথা বলুন। রবীন্দ্রনাথের নোবেলটা এই আলোচনার মধ্যে আসে কি? নাকি আপনি সিবিআই তদন্ত করতে পারে? আমি বলতে চাইছি যে এই যে ধারাবাহিকভাবে চলছে, তারপর আছে কোল, তারপর আছে ক্যাটল, জানেন আপনারা, স্যান্ড, সবকিছু। তো এই যে ধারাবাহিকভাবে পর পর যাই ঘটছে সন্দেশখালী অবধি, তাই সিবিআই কে করতে চায়, তাহলে কি পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা আদৌ থাকছে? এটাই আমার প্রশ্ন। কুণালদা 1 মিনিট। হ্যাঁ, এবং এও আপনাদের বলে দিই, আর একটা কথা ছোট বলে দিই, 1 সেকেন্ড কুণালদা। সেটা হচ্ছে আমরা সব আলোচনা করছি, আমরা যারা ছেড়ে যাচ্ছি, তাপসদা খুব ভালো করেই জানেন, আমরা যখন শুরু করেছিলাম আমাদের শিক্ষাক্ষেত্রে বাজেট ছিল প্রায় 6%, এখন 0.4। ইন্ডিয়ার কথা বলছি, ভারতবর্ষের কথা বলছি। এটা দুঃখজনক নয়, মানে এটাও দুঃখজনক যা রাজ্যে ঘটছে। 6তে ওই যে বাজেটটা ছিল তার 6, আজকে 0.4-এর আপনাকে বাজেটটাকে দেখতে হবে, সংখ্যাটা বলতে হবে। কিন্তু দেখুন অনেকটা কমেছে, প্রয়োজন অনেক বেড়ে গেছে। না বেড়েছে, কিন্তু আমি বাজেটটা তখন আপনাকে একটা ছোট্ট ইনফরমেশন দিচ্ছি। আমার বন্ধুরা যারা রিসার্চ করে, তারা 14 সালের পর থেকে রিসার্চের যে ইনসেন্টিভটা সরকার দিত সেটা বন্ধ আছে। এগুলো না হলে কিন্তু ভালো বিষয় নিয়ে চর্চা হবে না। ডক্টর পাজা এগুলো ভালো মতো জানেন। কুণালদা ক্লোজ। না, এখানে যা চলছে তাতে একটা চেষ্টা চলছে রাজ্য সরকারের ভাবমূর্তি। খারাপ কাজ হচ্ছে না তা নয়, ভুল কাজ হচ্ছে না তা নয়, কিন্তু সেটাকে অতিরঞ্জিত করা আজকের দিনে। আজকেরটা অতিরঞ্জিত? কোনটা? এই গোটা ঘটনাটা অতিরঞ্জিত। আমি কতবার রিপিট করে বলবো যে যারা করেছে, অন্যায় করেছে, শাস্তি হোক। এটা জোর করে অতিরঞ্জিত বলে চাপিয়ে দেওয়া তো করে, কিন্তু সন্দেশখালী ভুলভাল লোকদের এত গুরুত্ব দিলে, ভুলভাল লোকদের এত রাজার পাট দিলে যা হয় তাই হয়েছে। এবং যে ভুলভালটা তো এমনি হয়, এবং নিশ্চিতভাবে লোকদের গুরুত্ব, নিশ্চিতভাবে তুলনামূলক যে এখানে কতগুলো কাজ বিতর্কিত বা খারাপ হয়েছে, কতগুলো কাজের জন্য কত সংখ্যক মানুষ উপকৃত হয়েছেন। একইভাবে আগের জমানায় কি ঘটেছে, এখন কি ঘটছে, একইভাবে অন্য রাজ্যে দেশের কি ঘটছে, এখানে কি ঘটছে। তুমি এটা ভুলবে কি করে যে এই লকডাউন করোনা কালে সারা দেশের মাথা পিছু আয় কমে গেছিল, পশ্চিমবঙ্গের মাথা পিছু আয় বেড়ে গেছিল। দেবদূত, আমি একটিও কথা বলবো না। আমি শুধু, যেহেতু তৃণমূল দলের 2জন প্রতিনিধি, দায়িত্বশীল প্রতিনিধি আছেন, শুধু একটা মানবিক কারণে আমি অনুরোধ করব যে প্রিয়াঙ্কারা যে বিষয়গুলো নিয়ে জর্জরিত, আপনারা আর প্রলম্বিত করার জন্য দেখুন কোনোভাবে যদি আবার সুপ্রিম কোর্টে যাওয়াটা আটকানো যায়। একটা রায় তো পাওয়া গেছে। যারা বারবার মামলা করে আটকালেন, রেকমেন্ডেশন লেটারের পথ দিতে দিলেন না, তারা আজকে আমাদের বলবেন কি কি করা উচিত। অঞ্জনা,
যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে গেলে আদালতেরই দ্বারস্থ হতে হয়, কিন্তু আমরা তো জানি যে আমাদের একটা রাজ্য সরকার আছে, মানে তাহলে রাজ্য সরকার কিসের জন্য আছে? যদি সব ক্ষেত্রে আমাদের আদালতেই যেতে হয় তাহলে তো রাজ্য সরকার থাকার কোনো প্রয়োজন হয় না। কিন্তু যখন আছে, সেটা যখন ভেঙে যায়নি এবং সেই রাজ্য সরকারের দুজন প্রতিনিধি খুব সিনিয়র এবং সম্মানীয় দুজন ব্যক্তি রয়েছেন, আমার সাধারণ মানুষ হিসেবে আমার আবেদন রইল ওনাদের কাছে। ওনারা কোন কোর্টে যাবেন আমি জানি না, কিন্তু এই যারা রাস্তায় বসে আছে এবং যাদের চাকরিগুলো গেল, প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব এদের যদি একটা ব্যবস্থা করেন। আদারওয়াইজ খুব আরো বড় কোনো অঘটন হয়তো আমাদের দেখতে হতে পারে। সেইটা আমি একটু শেষ করে নিই। হয়তো কোনো বড় অঘটন আমাদের দেখতে হতে পারে, মানে সেইটা যেন না দেখতে হয়, সেটার যেন আমাদের মানে তখন যেন আমাদের মনে না হয় যে আমাদের আরো একটু আগে থেকে সচেতন হতে হবে। কুণালকে এবং ডক্টর পাঁজাকে এই পরিস্থিতিতেও ওরা যে ডিফেন্ড করছে, মানে রিয়েলি না আমরা দুর্নীতিকে ডিফেন্ড করছি না, দুর্নীতি আমরা ডিফেন্ড করছি না। আমরা এই যাবতীয় সব বক্তাদের বক্তব্যগুলো শুনলাম। আমি আজকে কথা বলে শেষ করি। সেটা হচ্ছে, আমি TV9-কে একটা বিষয়ে ধন্যবাদ জানাবো, সেটা আমি ধন্যবাদ জানাবার সুযোগটা দাও। বহুদিন বাদে একটা ডিবেটে বসেছি কোনো চ্যানেলের। দেবদূত রয়েছেন, মাননীয় শিল্পী এবং খুব জনপ্রিয় শিল্পী। অঞ্জনা রয়েছেন। অঞ্জনার 15 বছর আগের একটা ভোরের আগে বলে সৌমিত্রর সঙ্গে সিনেমা, তোমরা দেখোনি, অসাধারণ। সেটা আমি সবে তার অরিজিনাল জোগাড় করেছি, ওটা আমি নতুন ফরম্যাটে আনবো। তাপসদা রয়েছেন, প্রিয়াঙ্কা রয়েছেন, কমলেশ্বর দা রয়েছেন, আমি ওনার অন্ধ ফ্যান, শশীদি রয়েছেন। এখানে না সবার, কমলেশ্বর দা পরিচালক, কিন্তু তিনি বামপন্থী, অনেক ঝড়জলের পরেও তিনি বামপন্থী। দেবদূত শিল্পী বামপন্থী। অঞ্জনা তিনি একটি রাজনৈতিক দলের প্রকাশ্যে, কিন্তু এই আলোচনায় অন্তত বিজেপি প্রকাশ্যে, তাপস রায় বিজেপির প্রার্থী, কিন্তু অন্তত এই প্রিয়াঙ্কা উনি ভিকটিম, হ্যারাস্ট হচ্ছেন, কিন্তু এই আলোচনায় নিরপেক্ষ বুদ্ধিজীবী বলে হিডেন এজেন্ডার লোকজনকে রাখা হয়নি, যে যার অবস্থান থেকে পরিষ্কার কথা বলেছে। এই জন্য আমি TV9-কে ধন্যবাদ জানালাম। থ্যাংক ইউ। এই গোটা বিষয়টায় যাদের জন্য এত আলোচনা ছিল, একটু বুঝে নেওয়ার চেষ্টা ছিল সবাই কিরকম কি ভাবছেন না ভাবছেন, কারণ তারা তো এই মুহূর্তে খড়কুটো খুঁজছেন, তো তারা নিশ্চয়ই এই জন্যই টিভির পর্দায় চোখ রেখেছিলেন। আর প্রিয়াঙ্কা রয়েছেন, ওনাদের নিয়েই আলোচনাটা। প্রিয়াঙ্কা, ছোট্ট করে কি বুঝলে সব দলের সবার কথা শুনে? দেখুন, এখানে সবাই যা বললেন, সেই আমার ছোট্ট মাথায় যতটুকু বুঝেছি তাতে বুঝলাম সবাই অত্যন্ত সহানুভূতিশীল আমাদের প্রতি, এবং প্রত্যেকেই চান যাতে যোগ্য প্রার্থীরা সুবিচার পায়। তো সকলের কাছে করজোড়ে একটাই নিবেদন থাকবে, এবং মাননীয় স্যার মানে কুণাল ঘোষ মহাশয় রয়েছেন, ওনাকে বলবো যে উনি যাতে দেখেন বিষয়টা, যে আমাদের এই যোগ্যতা প্রমাণ করতে যাতে দীর্ঘ প্রতীক্ষা না করতে হয়, আমরা যাতে যত শীঘ্রই সম্ভব আমরা যাতে আমাদের বিদ্যালয়ে ফিরে যেতে পারি, এবং যারা রাস্তায় বসে আছে দীর্ঘদিন ধরে তারাও যাতে সুবিচারটা পায়। এক্ষেত্রে যা স্টেপ নেওয়ার সেটা যাতে SSC নেন, এবং ওনারাও যাতে তাতে সদর্থক ভূমিকা পালন করেন। এই বক্তব্যের পর সত্যি আমার আলাদা করে বলার কিছু থাকে না, কারণ সত্যি তো আমরা সবাই সেটাই চাই। এমন একটা যে কোনো ক্ষেত্রেই চাকরির বিষয় হোক, যেটা যারা যোগ্য তারা চাকরি পান, অযোগ্যদের নিয়ে যাতে প্রশ্ন না ওঠে বা অযোগ্যদের খুঁজে বার করতে না হয়, এমন একটা পরিস্থিতি হোক যেখানে সরকারের ওপর বা যার যার দায়িত্ব সেটার উপরে লোকে ভরসা করতে পারে, আদালত নিয়ে অকারণে প্রশ্ন উঠবে না, বা কোথাও গিয়ে পুলিশ, CID, CBI যাদের আর কি আমরা জানি স্বশাসিত সংস্থা, তাদের নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। আমরা তাহলে একটু নিশ্চিন্তে থাকতে পারি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। নমস্কার। Brought to you by V-Guard.